এই হয়েছে, এই ছেলেরা হয়েছে, চুপ করে এবার তাকাই দিকে। সেমিকন্ডাক্টর আজকে লাস্ট ক্লাস, 3টে ক্লাস লেগে গেল আমার বোঝাতে। হয়েছে, চুপ কর বাবা, দিয়ে দরজাটা ঠেকিয়ে দেন। পড়াটা একটু শোনো, হ্যাঁ? এখানে অঙ্ক না, এটাই লিখতে পারবা পরীক্ষায়, এই চ্যাপ্টারটা। কথা চুপ কর। এই তাহলে সেমিকন্ডাক্টরের 3rd ক্লাস বা আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। এর উপর ম্যাথ সেরকম নেই, খুব রেয়ার অফ দ্য রেয়ারেস্ট অঙ্ক আছে। কিছু অঙ্ক ক্লাসে আলোচনা অলরেডি করে দিয়েছিলাম আমরা, আজকেও কিছু অঙ্ক দেখব। এবং এর উপর আর অঙ্ক যেহেতু সেরকম নেই, তাহলে এই ক্লাসটা আমরা এখানেই রাখবো বন্ধ। এরপরে আর একটা ক্লাস করাবো ডিজিটাল সার্কিট আর কমিউনিকেশন, তাহলে আমাদের পুরো মডার্ন শেষ হয়ে যাবে। সো আই হোপ যদি শরীর ঠিক থাকে তাহলে কালকে আমাদের এই মডার্ন ফিজিক্স শেষ হবে, কারণ কালকে আমি কমিউনিকেশন অ্যান্ড আমাদের ডিজিটাল যেটা বুলিয়ান অ্যালজেব্রা সে পার্টটা পুরো শেষ করে দেবো যদি ঠিক থাকে। এই সপ্তাহ হয়ে গেলে পরে এই সপ্তাহে মডার্ন ফিজিক্সের একটা পুরো পরীক্ষা নিয়ে নেব, এবং তারপর আমরা পুরো ডিসেম্বর থেকে অপটিক্স শুরু করে দিব। আশা করছি জানুয়ারি মাসের 22 তারিখে তোমাদের সকলেরই পরীক্ষা আছে। যে সমস্ত জায়গা থেকে বেশি কোয়েশ্চেন আছে আমাদের মোটামুটি জয়েন্টে বা বোর্ড, তো তারপর চলে আসবে 12 তারিখে, আর সময় পাবো না অ্যাকচুয়ালি। চেষ্টা করবো সেই টপিকগুলোকে বেশি আগে আলোচনা করে দেওয়ার আমার, যাতে তোমরা একটু সময় পাও। ক্লিয়ার? কথা বলো না ভাই, শোনো। সো আজকের যে টপিকটা, ট্রানজিস্টর অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস। ট্রানজিস্টর কাকে বলে? তো বিশেষ করে ট্রানজিস্টর আবিষ্কারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা দুজন রেখেছিলেন, একটা হচ্ছে বার্ডিন আর একটা হচ্ছে শকলি। যখন ভবিষ্যতে কেউ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে যদি পড়াশোনা করো ইঞ্জিনিয়ারিং, তখন শকলি একটা বিশেষ ইফেক্ট আছে, শকলি ইফেক্ট বলা হয় তাকে, শকলি ট্রানজিস্টরও বলা হয়, সেটা তোমাদেরকে পড়তে হবে। তো যাই হোক, মোটামুটি ট্রানজিস্টর একটা হচ্ছে 3 ইনপুট ডিভাইস বা 3টে তার পোর্ট থাকে। এতদিন ধরে ডায়োডে আমরা পড়েছিলাম 2 পোর্ট ডিভাইস, মানে তার দুটো পার্ট থাকে, একটা ইনপুট একটা আউটপুট। বাট এখানে তুমি দুটো পোর্টকে ভ্যারি করাতে পারবে, একটা দিক দিয়ে আউটপুট পাবে। সো ট্রানজিস্টর বেসিক্যালি দেখতে এরকম লাগে, একটা 3 পোর্ট এবং ছোট একটা যায়। ট্রানজিস্টরের নিজস্ব নাম আছে, বিভিন্ন সাইজ শেপের ট্রানজিস্টর হয়, তুমি দেখতে পাচ্ছ। যারা ট্রানজিস্টর একটু দেখেছো এরকম টাইপের হয়। ট্রানজিস্টরের ইউজ কি ব্যবহার করা হয়? ট্রানজিস্টর মেইনলি ইউজ করা হয় অ্যাম্পলিফায়ার জন্য, অ্যাম্পলিফিকেশনের জন্য। তবে ছোট ট্রানজিস্টর আমরা ইউজ করি কমিউনিকেশনের জন্য বা ইলেকট্রন ট্রাভেলের জন্য। আমরা প্রসেসরের ক্ষেত্রে ট্রানজিস্টর ইউজ করি, প্রসেসর ট্রানজিস্টর ছাড়া পুরোপুরি বেকার। তো ট্রানজিস্টর আবিষ্কার 1947 সালে একটা যুগান্তকারী আবিষ্কার ছিল, এবং ট্রানজিস্টর আবিষ্কারের পর মোটামুটি আমাদের যে বড় বড় সার্কিট বোর্ড ছিল সেখানে আস্তে আস্তে ট্রানজিস্টর রিপ্লেসড হতে লাগলো, অর্থাৎ ট্রানজিস্টরকে সেখানে আমরা রিপ্লেস করতে লাগলাম ওই ডায়োড ট্রায়োড ওগুলোর বদলে। এবং ট্রানজিস্টরে যেহেতু আমরা কারেন্টকে ভ্যারি করাতে পারবো, এখানটাতে আমরা দেখবো পরবর্তী ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা ট্রানজিস্টরকে মোস্টলি ইউজ করব ডায়োডের পরিবর্তে। ডায়োডের ইউজ ডায়োডের মতো, কিন্তু ট্রানজিস্টরের ইউজ ট্রানজিস্টরের মতো, সেজন্য আমরা ট্রানজিস্টরকে বেশি ইউজ করতে চাইবো বিভিন্ন জায়গায়, আর বেশি ইউজ হয় ট্রানজিস্টরই আমাদের ডায়োডের তুলনায়। তো ট্রানজিস্টর কিরকম ভাবে কাজ করে বা কিরকম লাগে দেখতে, একটা ট্রানজিস্টরের গঠন কিরকম হয়। সো একটা ট্রানজিস্টর 3টে ইনপুট ডিভাইস থাকে, দেখতে পাচ্ছ, এবং এই 3টে ইনপুটকে ডোপিং মাত্রাও বিভিন্ন রকম হয়, তাদের সাইজও আলাদা রকম হয়, তুমি দেখতে পাচ্ছ। মাঝের যেটা সেটা হচ্ছে সব থেকে কম পরিমাণ সাইজে আছে,
এইটা হচ্ছে বেস। সো মিডলটাকে সবসময় আমরা বেস বলবো। সো দিস ইজ দ্য বেস অফ দ্য ট্রানজিস্টার, বেস। এটা হচ্ছে বেস, এটা হচ্ছে বেস। এবার বেসের একটা পার্ট এমিটার, একটা পার্ট থাকে কালেক্টর। তো একটা পার্টকে আমরা কি বলছি, এমিটার, আর একটা পার্টকে বলছি কালেক্টর। সো এরকম তিনটে অংশ নিয়ে একটা ট্রানজিস্টর তৈরি হয়, বেস, এমিটার, কালেক্টর নিয়ে। এমিটারের বাংলা হচ্ছে নিঃসারক, এখান থেকে ইলেকট্রন নিঃসৃত হবে, তারপর সেটা বেসের মধ্য দিয়ে যাবে, যেটাকে বাংলায় বলা হয় ভূমি, এবং সেটা গিয়ে কালেক্টরে পৌঁছাবে, তাকে বলা হয় সংগ্রাহক। সো সেই কারণে আমরা এখানে বলবো নিঃসারক, ভূমি, সংগ্রাহক। এবার এই নিঃসারক সংগ্রাহক বলা লিটারেলি খুব কষ্ট হয়, সেজন্য আমরা এমিটার কালেক্টর বলতে বেশি পছন্দ করব। সেই জন্য আমরা এগুলোকে এমিটার, বেস, কালেক্টর বলবো। আমরা সংগ্রাহক, ভূমি, নিঃসারক এরকম বলবো না, কষ্ট হবে বলতে, আমার বিশেষ করে কষ্ট হয়। তো তোমাদের যদি অসুবিধা হয় সেক্ষেত্রে তুমি বুঝেই নেবে যে এমিটার মানে স্যার নিঃসারক বলছে, যেখান থেকে ইলেকট্রন বেরোবে বা হোল যা হোক বেরোবে। বেস মানে ভূমি, তার মধ্য দিয়ে যাবে, এবং কালেক্টর মানে যেখানে সব কালেক্ট হবে, নামটা ওইভাবে দেওয়া হয়েছে। দু রকম ট্রানজিস্টর আমরা মার্কেটে অ্যাভেলেবেল পাবো। একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। এন মানে কি, এখানে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন থাকবে, তার মানে এখানে যে ডোপিংটা করা হয়েছে সেটা পেন্টাভ্যালেন্ট অ্যাটম দিয়ে ডোপিং করা হয়েছে। এটা কি থাকবে, ভূমিটা বেস থাকবে, তাহলে এখানে কি থাকবে, ট্রাইভ্যালেন্ট অ্যাটম দিয়ে ডোপ করা হয়েছে, এটা হচ্ছে কি মেজরিটি ক্যারিয়ার হোল থাকবে। তবে মাথায় রাখবে মেজরিটি ক্যারিয়ার থাকার সাথে সাথে এখানে কিন্তু মাইনরিটি ক্যারিয়ারও থাকবে। তার সঙ্গে আবার একটা কালেক্টরকে দেখলে তুমি আবার কি হয়েছে, পেন্টাভ্যালেন্ট অ্যাটম দিয়ে ডোপ করা হয়েছে, এবং এটা হচ্ছে এন টাইপ। সো এন টাইপ, পি টাইপ, এন টাইপ, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ এমিটার আর কালেক্টর দুটোই কিন্তু সেম টাইপের হবে, মাঝেরটা শুধু অন্য হবে। এখানে পিএনপি ট্রানজিস্টর দেওয়া হয়েছে, এখানে তুমি দেখতে পাচ্ছ এমিটার, বেস, কালেক্টরের মধ্যে এমিটার আর কালেক্টর দুটোকেই পি টাইপ ডোপ করা হয়েছে, হোয়ার অ্যাজ আমরা বেসকে করেছি এন টাইপ। এইটা হচ্ছে তার মানে হচ্ছে নমুনা, যে এনপিএন ট্রানজিস্টর, একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। তো দু রকমের ট্রানজিস্টর হয়। আমরা যেমন পিএন জাংশন ডায়োডকে বানিয়েছিলাম, কি বলেছিলাম, পিএন জাংশন ডায়োড বানানোর জন্য একটা সিঙ্গেল বারকে দুই দিকে পি টাইপ, এন টাইপ ডোপ করব। এখানেও তাই করা হবে, একটা সিঙ্গেল বারকে একটা সাইডে পি টাইপ, একটা সাইডে এন টাইপ, একটা সাইডে আবার পি টাইপ, এইভাবে ডোপিং করব। এবং ডোপিং কনসেন্ট্রেশন কিন্তু সবার ক্ষেত্রে আলাদা হবে, ডোপিং কনসেন্ট্রেশন সেম হবে না। ডোপিং কনসেন্ট্রেশন সবার ক্ষেত্রে আলাদা হবে। বেসের ডোপিং কনসেন্ট্রেশন কম হবে, বেসকে সাইজেও কম করা হয়। কেন সাইজে কম করা হয়? যাতে করে এমিটার থেকে ইলেকট্রন বেরিয়ে টুক করে বা হোল বেরিয়ে টুক করে আমাদের কালেক্টরে ঢুকে যেতে পারে। সো এখানে কিন্তু সাইজটা ম্যাটার করছে, যে জাংশন গুলো নিয়েছি সেগুলোকেও ম্যাটার করছে। এখানে তুমি দেখতে পাচ্ছ এমিটার আর বেসের মধ্যে একটা জাংশন, মানে এটা একটা ডায়োডের মতো কাজ করছে, অ্যাজ ইউ ক্যান সি দ্যাট, এটা একটা ডায়োডের মতো কাজ করছে। তাই এটাকে বলবো আমরা ইবি জাংশন, বা আমরা বলতে পারি নিঃসারক ভূমি জাংশন। সো এটাকে বলবো ইবি জাংশন। আর এটা দেখতে পাচ্ছ বেস কালেক্টর জাংশন, তো এটা হচ্ছে বিসি জাংশন বা বেস কালেক্টর জাংশন, এরকম ভাবে তুমি ভাবতে পারো। এটাও সেরকমই এমিটার, বেস, বেস কালেক্টর, যাকে যেভাবে কানেক্ট করাবো আমি জাংশনটাকে সেইভাবেই নাম দেব। কোনো জায়গায় কালেক্টর, এমিটার, জাংশন যাই যা পাবো আমরা সেই জাংশনগুলোকে ওইভাবেই নাম দেব। তো আই হোপ এক্ষেত্রে আমরা ট্রানজিস্টরটা কিরকম ভাবে তৈরি হয় সেটা বুঝতে পারলাম। তো সেগমেন্ট অফ যদি আমরা ট্রানজিস্টর দেখতে চাই, যেটা আমি এখনই নাম দিয়েছিলাম বেস, এমিটার, কালেক্টর, তোমরা দেখতে পাচ্ছ। বেস হচ্ছে ভূমি, এমিটার মানে হচ্ছে যেখান থেকে আমরা ইলেকট্রন বা হোল এমিট করবে যে অ্যাকচুয়ালি, আর কালেক্টর সে কালেক্ট করবে। 3 সেগমেন্ট আছে। এদের মধ্যে কি হচ্ছে, এমিটারটাকে মডারেট সাইজ করা হয় কিন্তু হেভিলি ডোপ। তুমি বুঝতে পারছো কেন বেশি ডোপ করা হয়, কারণ এখান থেকেই তো আমার মেজরিটি ক্যারিয়ার গুলো বেরোবে। সো হেভিলি ডোপ এখানে করতে হবে, সেজন্য একটু মাথায় রাখবে প্লিজ এই 3টে কথা, যে এমিটার যে হবে তার সাইজ খুব বেশি হবে না, মডারেট, কিন্তু বেসের থেকে বেশি হবে। কিন্তু কি হবে, তাকে হেভিলি ডোপ করতে হবে, তার ডোপিং কনসেন্ট্রেশনটা কি হবে, আমার বেশি হবে। কিন্তু আবার যদি আমরা বেস দেখি, তার সাইজটা কি বললাম, থিন, পাতলা হবে, খুব বেশি হবে না, থিন সাইজ। কিন্তু এটা ডোপিংটাও কি হবে, লাইটলি ডোপ হবে। এটা লাইটলি ডোপ। এবং সবসময় মাথায় রাখবে একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে সবসময় বেস মিডিলে থাকবে, মিডিলে অলওয়েজ বেস থাকবে। তাহলে এই হচ্ছে গল্প। তাহলে বেস হবে থিন ইন সাইজ, আর লাইটলি কি থাকবে, ডোপড থাকবে। আর একটা কি পেলাম আমরা, কালেক্টর। কালেক্টর সব থেকে বড় সাইজে হবে, সাইজে সব থেকে বড় হবে কালেক্টর। আর এটা ডোপিংটা কি হবে, এমিটারের মতো হাই নয়, আবার বেসের মতো একদম লো তাও নয়, একে মডারেটলি আমরা ডোপ করব। সো আই হোপ 3টে কনসেপ্ট বোঝাতে পেরেছি সেগমেন্ট গুলোকে। যেটা এমিটার হবে তার সাইজ কি হবে স্যার, মোটামুটি খুব বড়ও নয় খুব ছোটও নয়, কিন্তু তাকে ডোপিং কনসেন্ট্রেশনটা বেশি রাখবো। কেন বলতো, এখান থেকে ইলেকট্রন হোল জেনারেট করবে। যেটা বেস হবে তার সাইজ থিন হবে, আর একে ডোপিংটাও কি কম করব। আর কালেক্টর যে থাকবে, কালেক্টরের সাইজটা কি হবে, লার্জ, বড় হবে সাইজে, তুমি দেখতে পাচ্ছ বড় হবে সাইজে, কিন্তু তার ডোপিংটা কি হবে, মডারেট, খুব বেশি ডোপিং হবে না।
সো এই হচ্ছে তিনটে সেগমেন্টের আলাদা আলাদা পার্থক্য। তুমি ডায়াগ্রাম বেসিসে দেখতে পারো, বেসের ডোপিং দেখো সব থেকে কম দেওয়া আছে, কিন্তু এমিটারের ডোপিং দেখো বেশি দেওয়া আছে, সেজন্য কনসেন্ট্রেশন অফ দ্য ডটস বেশি দেওয়া আছে। আবার কি আছে, কালেক্টরের ডটস কম আছে, তার মানে এখানে কি হচ্ছে, কনসেন্ট্রেশনটা অপেক্ষাকৃত এমিটারের তুলনায় কম দেওয়া আছে। এগুলো বিভিন্ন ডোপিং লেভেল আলাদা করা হচ্ছে, তার ফলে এর ওয়ার্কিং প্রিন্সিপালের উপর তার ইফেক্ট পড়ে। সবগুলোকে যদি সেম ডোপিং করে দিতাম তাহলে পরে কাজ করতো না ঠিক মতো ভাবে, যাতে ডোপিংটা আলাদা করা হয়েছে, যাতে তাদের জাংশন গুলোকে আমরা ঠিকঠাক করে কাজ করাতে পারি, সেই জন্য এই ডোপিংটা করা হয়েছে। এবার একটা এনপিএন আর পিএনপি জাংশনকে কিভাবে লেখা হয়? একটা এনপিএন জাংশনকে লেখা হয় এইভাবে, এটা হচ্ছে সার্কিট সিম্বল। তাই যখনই এনপিএন জাংশন, যেমন আমরা কোনো একটা সার্কিটে যখন রোধকে লিখবো, রোধকে আমরা এইভাবে লিখি, যদি ক্যাপাসিটরকে লিখি ক্যাপাসিটরকে এইভাবে লিখি, ইন্ডাক্টরকে লিখলে এইভাবে লিখি, তেমনি কোনো জায়গায় ট্রানজিস্টর থাকলে ট্রানজিস্টরকে আমরা এইভাবে লিখি, এই হচ্ছে ট্রানজিস্টরের সাইন। এবার এই ট্রানজিস্টর যেহেতু এনপিএন আর পিএনপি আছে, তাই দু রকমের ট্রানজিস্টর হবে। তো দেখো এনপিএন ট্রানজিস্টর, এটার সবসময় কারেন্ট ফ্লো কোন দিকে করবে? এমিটারের দিকে, মানে এমিটারের দিকে কারেন্ট ফ্লো করবে। আবার কি হবে, যেটা পিএনপি হবে সেটা কি হবে, এমিটার থেকে কারেন্ট ফ্লো করবে। তার মানে একটা কারেন্ট কোন দিকে যাবে? বেস টু এমিটার, যেটা হবে কি এনপিএন, আর একটা কি হবে স্যার, এমিটার থেকে বেসে যাবে, যেটা পিএনপি। এবার মনে রাখতে সত্যি কষ্ট হয়, অনেস্টলি স্পিকিং এটা মনে রাখতে খুব কষ্ট হয়, ছোটবেলায় আমারও খুব অসুবিধা হতো। আমি একটা ট্রিক্স বলে দিতে পারি যার জন্য সুবিধা হবে। দেখো তুমি যদি অ্যারোটাকে দেখতে চাও, অ্যারোটা দেখো একটা বাইরের দিকে আছে, একটা ভেতরের দিকে আছে, সিম্পল কথা। তো এনপিএন কে যদি লিখতে চাই, তাহলে এনপিএন মানে নট পয়েন্টিং ইন, নট পয়েন্টিং ইন। দেখো তাহলে মনে রাখতে সুবিধা হবে, এনপিএন নট পয়েন্টিং ইন, পয়েন্টিং তুমি ভেতরে করবে না, তাহলে এটা বাইরে হবে। তাহলে পিএনপি কি হবে স্যার? পয়েন্টিং অফ ইন। তাহলে পয়েন্টিং ইন মানে এটাকে ভেতরের দিকে পয়েন্ট করো। তাহলে এইভাবে তুমি মনে রাখতে পারো, এনপিএন এর যে অ্যারোটা আছে সেটা সবসময় এমিটারের দিকে যাবে, অর্থাৎ যে গোল বাল্ব আছে সেই বাল্বের বাইরে বেরোবে, আর যেটা পিএনপি আছে সেটা সবসময় ভেতরে। তো তুমি এখানে কিন্তু এনপিএন লিখে দেবে না, যখন কোনো একটা সার্কিটের মধ্যে একটা সিম্বল বসবে, সেই সিম্বলে কিন্তু এনপিএন লিখবে না, ওই অ্যারোটা থাকবে। ওই অ্যারোটা দেখে তোমাকে বুঝতে হবে এটা হোয়েদার এনপিএন অর পিএনপি। যদি এনপিএন হয় আর পিএনপি হয়, তুমি বলো স্যার একটা বসিয়ে দিলে হলো না, ওয়ার্কিং প্রিন্সিপালি পুরো উল্টোপাল্টা হয়ে যাবে, কারণ একটা মেজরিটি ক্যারিয়ার হোল, একটা মেজরিটি ক্যারিয়ার তোমার ইলেকট্রন থাকবে। সো তোমার এখানে কারেন্টের ডাইরেকশন বলো সব রকমই চেঞ্জ হয়ে যাবে যদি তুমি অ্যাপ্লাইং ভোল্টেজটাকে ঠিকঠাক করে না দাও। সেই জন্য যেটা এনপিএন হবে তার অ্যারো নট পয়েন্টিং ইন, এইভাবে মাথায় রাখবো যে তার অ্যারো ভেতরে কাজ করবে না, বাইরে কাজ করবে, সো নট পয়েন্টিং ইন। আর যেটা পিএনপি হবে পয়েন্টিং ইন, মানে তাকে ভেতরের দিকে, অর্থাৎ বাল্বের ভেতরে তাকে ঢোকাও, বুঝতে পারছো? নট পয়েন্টিং ইন, পয়েন্টিং ইন, এইভাবে কিন্তু তার সার্কিট সিম্বলটাকে আমরা মাথায় রাখবো। ক্লিয়ার হয়েছে? এখানে যে অ্যারোটা আছে, অ্যারোটা বোঝাচ্ছে যে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে, আমরা পরে সেটা নিয়ে আলোচনা করছি। আই হোপ ক্লিয়ার করাতে পেরেছি। একটা দেখো পিএনপি বা এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে এই যে বাল্বের মতো স্ট্রাকচারটাকে আমরা অ্যাজ এ সার্কিট সিম্বল ইউজ করছি, অ্যাজ এ সার্কিট সিম্বল। এর মধ্যে থেকে এই যে অংশটা, এটাকে বলে ভূমি, এটা বেস। বেস যেদিকে ইলেকট্রন যাচ্ছে বা কারেন্ট যাচ্ছে বা কারেন্ট যেদিক থেকে বেরোচ্ছে, এইটাকে বলছি আমরা এমিটার। আর এক পরের সাইড থেকে কি হবে? কালেক্টর। মানে এটা হচ্ছে এরকম, যদি এনপিএন ট্রানজিস্টর, এটা যদি এনপিএন হয়, দেখতে পাচ্ছ নট পয়েন্টিং ইন এন, তাহলে এটা অবভিয়াসলি পি হবে, এইভাবে মাথায় রাখবো। তাহলে বাকিগুলো তো আমার এন হবে। আর এটা যদি পিএনপি হয়, তাহলে একটা মাথায় রাখবো যে বেসটা হবে এন, তুমি বেসটা মাথায় রাখো, তাহলে বাকিগুলো অটোমেটিকলি তুমি ধরে নিতে পারবা যে বেস যদি পি হয় অটোমেটিক বাকিগুলো এন হবে, বেসগুলো যদি এন হয় তাহলে বাকিগুলো কি হবে স্যার? পি হবে। ব্যাস এইটুকু মাথায় রাখলে তো আমরা ইজিলি এটাকে ধরতে পারবো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে একটা ট্রানজিস্টরের সার্কিট সিম্বল কিভাবে দেওয়া যায় সেটা না হয় আমরা আরেকবার দেখে নিচ্ছি। সো স্কিমাটিক অফ এ ট্রানজিস্টর, একটা ট্রানজিস্টর কি করে স্কিমাটিক বা একটা ট্রানজিস্টর কি করে লিখবো। তো আমরা একটু আগে বোঝানোর চেষ্টা করলাম যে একটা সার্কিট সিম্বল বা সার্কিট ডায়াগ্রামে একটা ট্রানজিস্টরকে কি করে লেখা হয়। আমরা একটু আগে জাংশনের কথা বলছিলাম, তোমরা যদি মনে করে রাখতে পারো, এটা হচ্ছে বেস এমিটার জাংশন, এটা হচ্ছে কালেক্টর বেস জাংশন। এরকম ট্রানজিস্টরকে বিভিন্ন জাংশনে ভাগ করা যায়। এখন ট্রানজিস্টরকে কি মোডে অপারেট করছো তার উপর তার বিভিন্ন রকমের জাংশন কাজ করে। এখানে যেমন আমি দুটো কথা দেখিয়েছি, এটা হচ্ছে এমিটার আর এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে বেস। এখানে যে জাংশনটা আছে সেটা দেখো এমিটার বেস জাংশন। এই এমিটার বেস জাংশনকে ম্যাক্সিমাম ট্রানজিস্টরে ইউজ করা হয় ফরওয়ার্ড বায়াস, ম্যাক্সিমামেই করা হয় ফরওয়ার্ড বায়াস, ম্যাক্সিমাম জায়গায়, কারণ এইভাবে এটাকে কাজ করানো হয়। তুমি এটাকে রিভার্স বায়াসে কাজ করাতে পারবে, এমন নয় যে পারবে না, বাট ম্যাক্সিমাম ট্রানজিস্টরে এটাকে ফরওয়ার্ড বায়াস হিসেবে নেওয়া হয়। আবার দেখো এক্ষেত্রে কি হচ্ছে, যেটা এনপিএন অবভিয়াসলি
তার যেটা কালেক্টর বেস জাংশন সেটাকে আমরা সবসময় ম্যাক্সিমাম কেসে রিভার্স বায়াসে ইউজ করি। তাহলে একটা যেটা এমিটার বেস জাংশন সেটাকে ম্যাক্সিমাম কেসে ফরওয়ার্ড বায়াস, একটাকে রিভার্স বায়াস। আমরা এইভাবে ইউজ করব, একটা ফরওয়ার্ড একটা রিভার্স। দুটোকেই যদি রিভার্স করে দাও এই ট্রানজিস্টরটা পুরো বন্ধ হয়ে যাবে, দ্যাট ইজ কল্ড সুইচ অফ মোড, এটা অফ হয়ে গেছে। আর যদি দুটোকেই অন করে দাও এটাতেও কারেন্ট ফ্লো করবে, এটাতে হলে কি হবে কারেন্ট ফুললি ফাংশনাল। মানে এই জায়গায় যদি এটাকেও ফরওয়ার্ড দিয়ে দাও তাহলে এটা হচ্ছে বাইককে পুরো খুলে দিয়েছো, 240 কিলোমিটার পার আওয়ারেও চলছে হু হু করে, মানে এর মধ্যে দিয়ে যেখান থেকে পারবে কারেন্ট ঢুকে যাবে। কিন্তু তাহলে তো ট্রানজিস্টরকে কন্ট্রোল করতে পারবো না। কন্ট্রোল করার জন্য আমাকে কি করতে হবে, একটাকে ফরওয়ার্ড একটাকে রিভার্স, তবে তো একে কন্ট্রোল করলে পরে আমি এই দিকটাকে চেঞ্জ করতে পারবো না। সেই জন্য এটাকে এইভাবে ইউজ করা হয়। পিএনপির ক্ষেত্রেও তাই হয়। পিএনপির ক্ষেত্রে দেখো এমিটার বেস জাংশন এটা ফরওয়ার্ড বায়াস, এটাকে কালেক্টর বায়াস রিভার্স বায়াসে আমরা এইভাবে ইউজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রেই। যেখানে আমরা ট্রানজিস্টরের অপারেশন করবো অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার, সো অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রেও দেখবো আমরা তাই কাজ করা হয়। সুইচ হিসেবে যখন দেখবো তখন দেখবো আমরা একটাকে ফরওয়ার্ড একটাকে রিভার্স বায়াসেই কাজ করানো হচ্ছে। সো ট্রানজিস্টরকে এই মোডেই কাজ করানো হয়, একটা ফরওয়ার্ড বায়াস থাকবে একটা রিভার্স বায়াস থাকবে। ওকে, ট্রানজিস্টরের কনফিগারেশন। একটা ট্রানজিস্টরকে বিভিন্ন কনফিগারেশনে ইউজ করা যায়। কনফিগারেশনে যদি একটা সার্কিট আঁকি তাহলে এটা নর্মাল একটা ট্রানজিস্টরকে আমি সার্কিট দিয়েছি। এখন সার্কিট দিয়েছি মানে কি, একটা ট্রানজিস্টরের মধ্যে তোমাকে বেসের মধ্য দিয়ে কারেন্ট পাঠাতে পারো, তুমি কালেক্টর দিয়ে কারেন্ট, যে কোনো ইচ্ছা। আরে তো তিনটে পোর্ট তো আমরা ম্যাক্সিমাম কেস কেমন বেছে নিই, আমরা ম্যাক্সিমাম কেস বেছে নিই এইরকম টাইপের, স্ট্রাকচারটা ঠিক এইরকম হবে। ম্যাক্সিমাম এইটা ব্যবহার করা হয় যেটাকে বলা হয় কমন এমিটার। এবার কমন এমিটার মানে কি, প্রত্যেকটা লাইন বোঝাচ্ছি। লাইফে প্রথম ট্রানজিস্টর পড়ছো, জানি না এর আগে পড়েছো কিনা, তো লাইফে প্রথম পড়ছো তো সেজন্য বেসিক থেকে বোঝাচ্ছি, বোঝো যে এটাকে কেন কমন এমিটার বলে, কি জিনিস এটা। এটাকে কমন এমিটার বলছে কেন, দেখো এটা একটা সার্কিট, এই সার্কিটে দেখো দুটো পার্ট আছে, একটা এই পার্ট একটা এই পার্ট। এই পার্টটাকে বলা হয় ইনপুট সার্কিট, এটাকে বলা হয় আউটপুট সার্কিট। তাহলে এখানে জাংশন গুলোকে যদি দেখতে চাও, দেখো এই জাংশনটা কিন্তু এই জায়গাটা একটা বিভব প্রভেদ কাজ করবে, দ্যাট ইজ ভিসিই, কালেক্টর টু এমিটার। দেখতে পাচ্ছ কানেকশন, এটা হচ্ছে কালেক্টর টু এমিটার। তাহলে এই জায়গাটায় আমি যদি কাটিয়ে ভিসিই লিখে দিই তাহলে এটা হচ্ছে কালেক্টর এমিটার জাংশন হিসেবে কাজ করছে। আর একটা জাংশন কি কাজ করছে, দেখো বেস টু এমিটার, এটাকে বলছি আমরা ভিবিই, আমি মিটিয়ে দেবো বোঝানোর জন্য লিখছি। আর একটা জাংশন এই যে, এটার কোনো গুরুত্বই নেই, বেস কালেক্টর জাংশন, আমরা ইনপুট আউটপুট নিয়ে বেশি ইন্টারেস্টেড। তো একটা তুমি পেলে ভিসিই, দ্যাট ইজ কালেক্টর এমিটার, আর একটা পেলে ভিবিই, দ্যাট ইজ বেস টু এমিটার। এইটা ট্রানজিস্টরের মধ্যে আছে। আর এই যে দুটো ব্যাটারি দেখছো এগুলোকে বাইরে থেকে সাপ্লাই দিয়েছো, তুমি এটাকে চেঞ্জ করতে পারো, এটাকে চেঞ্জ করতে পারো, এটাকে ফিক্সড রেখে এটাকে চেঞ্জ করতে পারো, যা মন যায় এই দুটোকে তুমি খেলতে পারো এই দুটোকে নিয়ে। তাহলে আমি ইনপুট আউটপুটকে নিজের ইচ্ছা মতো ভ্যারি করাতে পারবো, এই জন্য এটাকে ইনপুট এটাকে আউটপুট সার্কিট বলছি আমরা। এখন এটাকে কমন এমিটার কেন বলছে, তো দেখো এমিটার তো এইটা, দেখো ইনপুট আর আউটপুটের মধ্যে এমিটারটা হচ্ছে কমন আছে, সেই জন্য এটাকে কমন এমিটার কনফিগারেশন বলছি। এবং কমন এমিটার কনফিগারেশন 80 to 90% ক্ষেত্রে আমরা ইউজ করি কমন এমিটার বেস জাংশন। কমন এমিটার জাংশন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ব্যবহার করি, ঠিক আছে। এটাকে বলছি কমন বেস। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছি কমন বেস কেন বলছি, বেসকে দেখো ইনপুট আর আউটপুটের মাঝে রেখে দিয়েছি, সেই জন্য এটা হচ্ছে কমন বেস জাংশন, খুব একটা ইউজ হয় না। আর কমন কালেক্টর ইউজ সব থেকে কম হয়। সি কে দেখো মাঝে রেখেছি আর নর্মালি এমিটার বাইস রেখেছি। দেখো অ্যারোর কিন্তু চেঞ্জ হয়নি, দেখো প্রত্যেকটা কিন্তু এনপিএন ট্রানজিস্টর নিয়ে হয়তো কাজ করা হয়েছে। এনপিএন এর ক্ষেত্রে দেখো এমিটারের দিকে সবসময় পয়েন্টিং আউট হয়েছে, তুমি দেখতে পারবে এমিটারে সবসময় পয়েন্টিং আউট হয়েছে। তুমি যে কোনো জায়গায় দাও, তুমি মুখস্থ কিন্তু এটা করে নিও না যে এমিটার মানে যে কোনো একদিকে হবে না, একদিকে নয়। এমিটার যেখানে আছে পয়েন্টিং আউটটা তোমার সেখানে হবে, পট করে এখানে পয়েন্টিং আউট দিয়ে দিব না, এরকম যেন না হয়। তোমাকে হিসাব রাখতে হবে কোনটা কালেক্টর কোনটা এমিটার কোনটা বেস, তার উপর ভিত্তি করে হবে। যেমন এই জায়গাটায় যদি দেখো এটা কিন্তু কি বলতো, যদি আমি দেখি এই সার্কিটটাকে একটু লক্ষ্য রাখি, এই সার্কিটটাকে, তাহলে এই সার্কিটটাকে যদি লক্ষ্য রাখি, ফোনটা দিতে বলতো, যদি এই সার্কিটটা আমরা লক্ষ্য রাখি তাহলে এই সার্কিটে দেখো এইটা প্লাস, তাহলে এটা যদি প্লাস হয় এটা হচ্ছে এনপিএন, তাহলে প্লাস, তাহলে প্লাসে পি গেছে মানে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আছে। আবার দেখো এটা হচ্ছে এন আর এখানে গেছে প্লাস, তাহলে এটা কি বায়াসে চলে গেছে, রিভার্স বায়াস। বুঝতে পারছো ব্যাপারটা কিভাবে ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস কাজ করছে। তাহলে এইভাবে ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস কাজ করে, এখানেও তাই দেখতে পারো তোমরা। সো সেম ভাবে সবগুলোতে অ্যাপ্লিকেবল হবে এই ক্ষেত্রে। তো আমরা এইভাবে কমন এমিটার কনফিগারেশন নিয়েই আমাদের পড়াশোনা আছে,
আমাদের কমন বেস কমন কালেক্টর কিন্তু নেই, আমরা কমন এমিটার নিয়ে কাজ করব। সো ট্রানজিস্টরকে যে কনফিগারেশনে ইউজ করা হবে সেটা হচ্ছে কমন এমিটার, তবে কমন বেস কমন কালেক্টর ইউজ করতে পারো। তাহলে ট্রানজিস্টার কনফিগারেশন ক রকমের হয়? 3 রকমের। একটা কমন এমিটার পেলাম, একটা কমন বেস পেলাম, একটা কমন কালেক্টর পেলাম। আমাদের মূলত পড়াশোনা হবে কমন এমিটারকে নিয়ে। কমন এমিটার কাকে বলে? ইনপুট আর আউটপুটের মধ্যে এমিটারটা গ্রাউন্ডেড থাকবে, অর্থাৎ এমিটারটাই তোমার কি থাকবে? কমন। কমন বেসের মধ্যে কি থাকবে? বেসটা থাকবে কমন। কালেক্টরের মধ্যে কমন থাকবে কালেক্টর। ইনপুট আর আউটপুট সার্কিটের মধ্যে ইনপুট আউটপুট সার্কিট আই হোপ বোঝাতে পারলাম। এখানে যে ভোল্টেজটা দেওয়া হয় এটাকে বলা হয় ভিবিবি। বিবি মানে হচ্ছে বেস টু বেস ভোল্টেজ, এটা বেসে গিয়ে চাই, বেস। আর এটাকে বলা হয় ভিসিসি। এগুলো নাম মুখস্থ করতে হবে, এই নামই এদেরকে দেওয়া হয়, তুমি আজেবাজে নাম দিলে হবে না। এটাকে বলা হয় কালেক্টর টু কালেক্টর ভোল্টেজ, সিসি মানে এটা আউটপুট। তাই যে কোনো জায়গায় বিবি ভোল্টেজ আছে মানে সেটা ইনপুট ভোল্টেজ, যে কোনো জায়গায় সিসি আছে মানে সেটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। এটা মাথায় রাখবো, আমরা আবার পরে ডায়াগ্রামে দেখাচ্ছি। এখান থেকে যে কারেন্টটা দেখো এই দিক দিয়ে ফ্লো করবে একটা কারেন্ট, এটাকে বলবো আমরা আইসি। আইসি মানে হচ্ছে এটা কালেক্টর কারেন্ট, আইসি। এইভাবে কালেক্টর কারেন্ট যাবে। আর এই দিক দিয়ে যে কারেন্টটা যাবে সেটাকে বলবো আইবি, এটা বেস কারেন্ট যাবে। তাই দেখতে পাচ্ছ বেস কারেন্ট যাচ্ছে আইই, আইসি, এইভাবে সিচুয়েশনটা কাজ করে। এই হচ্ছে নর্মাল ফাংশন অফ এ ট্রানজিস্টর, আমরা এটাকে নিয়ে আলোচনা করছি আরো। ক্লিয়ার? ওয়ার্কিং অফ এ ট্রানজিস্টর, একটা ট্রানজিস্টর যদি ওয়ার্কিং দেখি, তো ন্যাচারালি ট্রানজিস্টর নামটা এসছে কি করে সেটা নিয়ে আমরা এখানে একটু বলার চেষ্টা করছি। তো দেখো একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা কি বলছি? এমিটার, এটা কমন বেস সিস্টেম দেওয়া হয়েছে। এমিটার বেস জাংশনটাকে আমরা কিসে রাখছি স্যার? ফরওয়ার্ড বায়াসে রাখছি। আর সবসময় ক্ষেত্রে কি রাখি? কালেক্টর বেসটাকে, বা আমরা যদি এখানে দেখি যে আমরা এই পার্টটাকে কিসে রাখছি? রিভার্স বায়াসে রাখছি। এখন রিভার্স বায়াসে রাখার জন্য আমাদের এই সার্কিটটা পুরো এই জায়গাটায় বন্ধ থাকছে, কারণ এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। তাহলে বেসিক্যালি কারেন্টটা এই দিক দিয়ে ফ্লো করছে, কারেন্টটা এই দিক দিয়ে ফ্লো করছে, মানে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করছে, মানে এই জাংশনের রেজিস্ট্যান্স কিন্তু খুব কম। কেন রেজিস্ট্যান্স কম? বিকজ এখানে ফরওয়ার্ড বায়াস আছে। ফরওয়ার্ড বায়াস থাকার জন্য কারেন্ট এই দিক দিয়ে ফ্লো করতে পারছে, কিন্তু এই দিক দিয়ে কারেন্ট ট্রানজিস্টর পাঠাতে পারছে না, ট্রানজিস্টর পাঠাতে পারছে না। তাহলে বেসিক্যালি কারেন্টটা যখন এই দিক দিয়ে ফ্লো করছে তাহলে এখানকার রেজিস্ট্যান্স কম, কিন্তু এখানে যখন পারছে না রিভার্স বায়াস, সেখানে এখানকার রেজিস্ট্যান্স কি হয়ে যাচ্ছে? খুব হাই। এবার এই রেজিস্ট্যান্সটা হাই বলে আমরা এখানে ভাবতে পারি এই রেজিস্ট্যান্সকে আমরা যদি কমাতে চাই, কমাতে পারবো যদি রিভার্স বায়াসকে চেঞ্জ করে ফরওয়ার্ড করে দিই, ভিসিসি কে চেঞ্জ করে, তাহলেই সম্ভব, অবভিয়াসলি পসিবল। কিন্তু এখানে দেখো রেজিস্টারটা চেঞ্জ হচ্ছে, মানে এখানকার রেজিস্ট্যান্স লো স্মল, এখানকার হাই হাই স্মল। অর্থাৎ আমরা একটা কথা এখানে বলতে পারি যে ট্রান্সফার অফ রেজিস্টর হচ্ছে, ট্রান্সফার অফ রেজিস্টর, অর্থাৎ রেজিস্টর এখানে ট্রান্সফার হচ্ছে হাই টু লো, লো টু হাই। সেই জন্য ট্রান্সফার অফ রেজিস্টার থেকে কথাটা নেওয়া হয়েছে ট্রানজিস্টর। সো ট্রানজিস্টর কথাটা অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে ট্রান্সফার অফ রেজিস্টর থেকে। ক্লিয়ার হয়েছে? সো ট্রান্সফার অফ রেজিস্টার এখানে হচ্ছে, আমরা এখানে সেই জিনিসটাই দেখতে পাচ্ছি, যেখানে ফরওয়ার্ড বায়াস আছে সেই জায়গাটায় রেজিস্ট্যান্স খুব লো, যেখানে রিভার্স বায়াস আছে সেখানে রেজিস্ট্যান্স খুবই হাই। সো হাই হওয়ার কারণে সেখানে কারেন্ট ফ্লো করতে পারবে না। সেই কারণে কি হয়েছে ভাই? সেই কারণে আমরা এখানে কোনো রকমের ওই তোমার রেজিস্ট্যান্স মানে পাবো না, কারেন্ট পাবো না। সেই জন্য ট্রান্সফার অফ রেজিস্টার হচ্ছে, দ্যাট ইজ কল্ড ট্রানজিস্টর। এই কথাটা পরীক্ষায় আসতে পারে যে ট্রানজিস্টর নামকরণের উৎপত্তি কি, হোয়াই ট্রানজিস্টর ইজ কল্ড এ ট্রানজিস্টর। একটা ট্রানজিস্টরকে কেন ট্রানজিস্টর বলা হয়? তার নাম তো অন্য কিছু হতে পারে, এইটাই হচ্ছে তার রিজন যে একটা ট্রানজিস্টরকে আমরা ট্রানজিস্টর বলি। তুমি এখানে একটা সার্কিট দেখতে পারো যেখানে এমিটার বেস কালেক্টরকে নেওয়া হয়েছে। এবার তুমি জানো এমিটার থেকে কারেন্ট বেরোয়, এমিটার থেকে কারেন্ট বেরোয়, আর এমিটার যেহেতু এনপিএন আছে, এনপিএন আছে, এনপিএন থাকার জন্য ইলেকট্রন মেজরিটি ক্যারিয়ার দেখতে পাচ্ছ, তাহলে এখানে অবভিয়াসলি ফরওয়ার্ড বায়াস রাখার জন্য আমাকে মাইনাস সাইন দিতে হয়েছে। সো এন দেওয়া হয়েছে, বেসকে দেখো পজিটিভ দিয়েছি, সো এখানে পজিটিভ দিয়েছি, তাহলে এটা ফরওয়ার্ড বায়াসে চলে গেছে। আর এটা কি বায়াস চলে গেছে স্যার? রিভার্স বায়াসে চলে গেছে অটোমেটিক্যালি। দেখো এন ছিল প্লাস দিয়ে দিয়েছি, তো এটা রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াসে আছে, যেটা আমি এখনই বোঝাচ্ছিলাম। সো সেই কারণে কি হচ্ছে, কারেন্ট এই সার্কিটে খুব ভালো ফ্লো করছে, এই দিক দিয়ে আর পারছে না ফ্লো করতে, সেই জন্য আমাদের ওয়ার্কিংটা এইভাবেই হবে। কিন্তু আমরা বারবার বলছি যেহেতু এটা 3 পার্ট বা 3 পোর্ট ডিভাইস, 3 পোর্ট হওয়ার জন্য আমরা এটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবো। কারণ এইখানে কন্ট্রোল করবো কি করে? এই যে ব্যাটারি দিয়েছি, ব্যাটারি দিয়ে এটাকে কন্ট্রোল, উই ক্যান কন্ট্রোল দিস। কন্ট্রোল করার জন্য আমার মন চাইলে এইটাকে অফ রেখে এটাকেও কারেন্ট ফ্লো করাতে পারবো। মানে ডায়োডে কি হচ্ছিল, শুধু একটা জাংশন ইউটিলাইজ করতে পারছিলাম, এখানে আমরা দুটো জাংশনকে সাইমালটেনিয়াসলি ইউজ করতে পারবো, কখনো এটা কখনো এটা, কখনো দুটোকে একসাথে। সো এই জন্য ট্রানজিস্টরের ক্ষেত্রে ওয়ার্কিংটা আরো বেশি ইজিয়ার হয়ে যায় রাদার দ্যান ডায়োড। অর্থাৎ ডায়োড যেখানে আমার কোনো একটা কাজ করতে গেলে 2-3টে ডায়োডের প্রয়োজন, একটা ট্রানজিস্টর সেই কাজটা করে নেবে। তো 2-3টে ডায়োড যে পরিমাণ জায়গা খাবে, একটা ট্রানজিস্টর তার থেকে অনেক কম জায়গা খাবে। সো ফ্যাব্রিকেশন অফ দ্য সার্কিটস এখানে অনেক ইজিয়ার হয়ে গেল।
একটা সার্কিটকে ফ্যাব্রিকেশন মানে কি, সার্কিটকে স্মল করার জন্য। রিসেন্টলি যেমন আইফোন এয়ার বেরিয়েছে অ্যাপেলের, সেটা সব থেকে ছোট বা পাতলা, তার মধ্যে যে মাদারবোর্ড ইউজ করেছে, মাদারবোর্ডটার সাইজটাই আঙুলের মতো, এইটুকু জাস্ট মাদারবোর্ড, একটা ছোট্ট মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডের মধ্যে তার প্রসেসর, র্যাম, স্টোরেজ সব কিছু দেওয়া আছে, সব সেন্সর সব কিছু দেওয়া আছে। হাউ, কি করে পারলো? তাহলে এই সাইজগুলোকে আরো ছোট করেছে। এবার তার টেকনোলজি তার কাছে, সেই টেকনোলজি আমি জানি না, তো এইভাবেই কাজ হয় অ্যাকচুয়ালি। সো যত আমরা এই স্পেসকে কমাতে পারবো, আমাদের তত কি হবে, সাইজ ছোট হতে থাকবে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে। ক্লিয়ার হয়েছে? আই হোপ বোঝাতে পেরেছি। তো ট্রানজিস্টরের ওয়ার্কিংটা আমরা বোঝাচ্ছিলাম। এখন দেখো এখানে, তাহলে এমিটার থেকে কারেন্ট বেরোচ্ছে, এই এমিটার থেকে কারেন্ট বেরোচ্ছে দুই ভাগে চলে যাচ্ছে, একটা বেসে যাচ্ছে, একটা কালেক্টরে যাচ্ছে। তার মানে এখান থেকে যে এমিটার থেকে কারেন্ট বেরোচ্ছে, এই কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছে, দিয়ে একটা যাচ্ছে বেসে আর একটা কোন দিকে চলে যাচ্ছে, কালেক্টরে। সেই জন্য আমরা যদি কিরচফস ল ওখানে ইউজ করি, কারেন্ট ল, তাহলে আই শুড বি ইকুয়ালস টু কত, আইবি প্লাস আইসি। দেখতে পাচ্ছ, আই শুড বি ইকুয়ালস টু আইবি প্লাস আইসি হচ্ছে, এটা হচ্ছে কিরচফস কারেন্ট ল। কিন্তু আমরা বলেছিলাম কেভিএল কেসিএল শুধুমাত্র ওমিক রিজিয়নে কাজ করে, বা ওমিক যারা কন্ডাক্টর তাদের ক্ষেত্রে। এখানে কিন্তু কেসিএল কেভিএল কমপ্লিটলি অ্যাপ্লাই করা যাবে। এখানে রেজিস্টার আছে নর্মাল, যেমন কেসিএল কেভিএল, তাহলে এখানেও কেভিএল কেসিএল ইউজ করতে পারবা, যেমন এখানে আমরা কেসিএল ইউজ করেছি। সিমিলারলি যেখানে আমার দরকার সেখানে কেভিএল, সেখানে আমরা কেভিএল ইউজ করতে পারবো, কিরচফস ভোল্টেজ ল। তো কেসিএল কেভিএল ভাববে না, এখানে কিন্তু কমপ্লিটলি অ্যাপ্লিকেবল। এখানে যে রেজিস্টার গুলো ইউজ করব, যে তারগুলো ইউজ করবো, সবই তামা দিয়ে তৈরি, শুধু এই পার্টটা আমার কি দিয়ে তৈরি, সিলিকন দিয়ে। তো এই জায়গাটায় যে বেস টু এমিটার ভোল্টেজ, কালেক্টর টু বেস ভোল্টেজ, কালেক্টর টু এমিটার ভোল্টেজ, এগুলো তো নর্মাল ভোল্টেজের মতোই কাজ করবে, একটা সার্কিটে যেমন ভোল্টেজ কাজ করে। এগুলোকে সেম ভাবে তুমি ভাববে নর্মাল ভোল্টেজের মতো, যেমন ভাবে আমরা কেসিএল কেভিএল অ্যাপ্লাই করছিলাম, এখানেও সেটাই পসিবল হবে। ঠিক আছে? তো কি করে কাজ করে? তো একটা এমিটার থেকে কিছু পরিমাণ ইলেকট্রন বেরিয়ে গেল। যখন এমিটার থেকে ইলেকট্রন বেরোচ্ছে, দ্যাট মিনস সেখানে কিছু কারেন্ট ফ্লো করছে। এবার দেখ, এমিটার থেকে যখন ইলেকট্রন এদিকে বেরোবে, তাহলে কারেন্টের ডিরেকশন কিন্তু এদিকে হবে। তার মানে এনপিএন এ কি হচ্ছে, অ্যাকচুয়ালি কারেন্ট এইভাবে কাজ করছে, বেস থেকে এর দিকে। তার মানে দেখ কারেন্ট কোন দিকে যাচ্ছে, বেস থেকে এমিটারের দিকে। দেখতে পাচ্ছিস? নর্মালি এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে কি হবে না, তো ইলেকট্রন এমিটার থেকে ইজেক্ট করবে কোন দিকে, বেসের দিকে ইজেক্ট করবে। তার মানে ইলেকট্রন যদি এমিটার থেকে বেসের দিকে যায়, তাহলে কারেন্ট বেস থেকে এমিটারে যাবে। দেখো কারেন্ট বেস থেকে তো এমিটারেই যাচ্ছে, তুমি যে কোনো কনফিগারেশন তোলো, সব জায়গায় সেম খুঁজে পাবা তুমি, কারেন্ট ওইভাবেই যাবে। তো বেসিক্যালি আমরা এটাই পাবো। এবার দেখো বেসটার কি হয়, লেয়ারটা খুব পাতলা, সেই জন্য পাতলা হওয়ার জন্য ম্যাক্সিমাম ইলেকট্রন কি হবে, পরেরটাতে চলে যাবে। তার মানে বেসের মধ্যে বেশিক্ষণ তারা স্থায়ী হবে না, কিন্তু তারা তার মধ্যে দিয়ে চলে যাবে। এবার বেসটা যদি মোটা হয়ে যেত, তখন কি হতো, ম্যাক্সিমাম ইলেকট্রন এখানে অ্যাবজর্ব হয়ে যেত। কেন অ্যাবজর্ব হতো, এখানে বেশি পরিমাণে কি আছে, হোলস আছে, সো এখানে রিকম্বিনেশন হয়ে যেত। রিকম্বিনেশন হয়ে যাওয়ার জন্য এখানে কারেন্টের পরিমাণ বা ইলেকট্রনের পরিমাণ কমে যেত। সেই কারণে এখানে ইলেকট্রন বেরোচ্ছে, থিন পাতলা বেস, তার মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু কিছু কারেন্ট বা কিছু ইলেকট্রন দেখা যায় এই বেসের মধ্যে থেকে যায়, কিছু ইলেকট্রন, তার জন্য একটা কারেন্ট বেসের মধ্য দিয়ে চলে যায়। এইটাই সেই কারেন্ট। যেমন একটা কারেন্ট দেখো বেসের মধ্য দিয়ে যাচ্ছে, আর একটা কারেন্ট কালেক্টরের মধ্য দিয়ে যাচ্ছে। মানে যখন একটা ট্রানজিস্টর ওয়ার্কিং করছে, সেই ট্রানজিস্টরের মধ্যে যে কারেন্ট, আমি কারেন্ট বলছি এটাকে, কারেন্ট যাচ্ছে, কিছু কারেন্ট তো কালেক্টরে পৌঁছাচ্ছেই, কিন্তু কিছু কারেন্ট কি হচ্ছে বলতো, বেস দিয়েও বেরিয়ে যাচ্ছে। এইটাই সেই বেস দিয়ে বেরিয়ে যাওয়া কারেন্টটা। সেই জন্য আমরা আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি লিখছি, কারণ বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট এই দুটো। তাহলে কিছু কারেন্ট বেসের মধ্য দিয়ে যাচ্ছে, কিছু কারেন্ট কালেক্টরের মধ্য দিয়ে যাচ্ছে। এই দুটো কারেন্টের সোর্সটাই হচ্ছে আমার যেহেতু এমিটার, সেজন্য আই শুড বি ইকুয়ালস টু কত হবে, আইবি প্লাস আইসি। বেসিক্যালি আইবির ভ্যালু অনেকটাই কম হয়, কত না, তো এমিটার যে কারেন্ট তার ম্যাক্সিমামটাই কোথায় চলে যায় স্যার, কালেক্টরে। তাহলে আইবির ভ্যালু কত হবে, খুবই কম। সেজন্য দেখো আইবি ইজ 1 to 5% অফ আইই। যদি আইবির ভ্যালু বেশি হয়ে যায়, তাহলে এই ট্রানজিস্টর বানিয়ে তখন লাভ নাই, কারণ তখন বেসের মধ্যে কারেন্ট থেকে যাচ্ছে, ও কালেক্টরে তো কারেন্ট পৌঁছাচ্ছে না, অর্থাৎ আউটপুটে গিয়ে কারেন্ট পৌঁছাতে পারবে না। সেই জন্য বেসের কারেন্ট অনেক কম হয়, কারেন্ট তোমার এমিটারে অনেক বেশি হবে। ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলাম? ওকে, আচ্ছা, এটাই বোঝানোর চেষ্টা করেছি। দেখো শিফট অফ ট্রান্সফার অফ রেজিস্টর, সেটাকে বলছি আমরা কি, ট্রানজিস্টর নাকি রেজিস্টর। সো ট্রান্সফার অফ রেজিস্টর, এটাকে বলছি আমরা কি, ট্রানজিস্টর। এখানে সুন্দর করে লেখা আছে হোয়াই ট্রানজিস্টর ইজ কল্ড অ্যাজ ট্রানজিস্টর। এখান থেকে পড়ে নিতে পারো তোমরা, তোমাদের বইয়ে থাকলে সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো যে এই জায়গাটায় ফরওয়ার্ড বায়াস থাকছে বলে এই জায়গাটায় কি হচ্ছে, খুব কম হচ্ছে রেজিস্টার, এখানে বেশি রেজিস্টার হচ্ছে বলে এখান থেকে কি হবে, ট্রান্সফার অফ রেজিস্টার হচ্ছে বলে আমরা এটাকে ট্রানজিস্টর নাম দিচ্ছি। ক্লিয়ার হয়েছে? বেসিক টু কি ট্রানজিস্টর বোঝাতে পারলাম আমি, ট্রানজিস্টরের সিম্বল কি, এটসেট্রা, ট্রানজিস্টর কি রকম ভাবে কাজ করে, তার ওয়ার্কিং প্রিন্সিপাল কি,
একটা ট্রানজিস্টার কটা কনফিগারেশন মোড আছে? কটা আছে অর্ণব ট্রানজিস্টারের কনফিগারেশন মোড? 4টে। কি কি বলো? ছেড়ে যাও না। কটা আছে তিয়াশা? 3টে। কি কি আছে? কমন এমিটার, কমন বেস আর কমন কালেক্টর। 3টে মোডে ট্রানজিস্টার কাজ করে। ওকে ওকে। এবার ট্রানজিস্টারের ক্যারেক্টারিস্টিক্স, এইটা হচ্ছে একটা আইডিয়াল সার্কিট। এটা মুখস্থ করে নেবে সার্কিটটা। এই সার্কিট যে কোনো জায়গায় চিপকে দেবে ট্রানজিস্টারের। এই সার্কিট গোটা বইয়ে তোমাদের আছে, তোমরা যদি বই ফলো করো দেখবে এই সার্কিটটা আছে। হয়তো একটু আলাদা আলাদা হতে পারে, বাট সব একই। সার্কিটটা বোঝাচ্ছি, ভালো করে বুঝবে, সার্কিটটা বুঝবে একটু। তো দেখো আগের সার্কিটটাকে এখানে একটু বড় করে আঁকা হয়েছে। আমরা যে ইনপুট সার্কিটের কথা বলছিলাম স্যার, এটা ইনপুট সার্কিট, আর এটাকে বলছি আউটপুট সার্কিট। দেখো এই যে বিই, দেখো এটাকে বিই বলেছিলাম মনে করে, দেখো এটা হচ্ছে বেস টু এমিটার জাংশন, এইটা হচ্ছে ভিবিই এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ এইটা মানে এইটা, ইয়েস অর নো। আর এটা হচ্ছে কি স্যার ভিসি, মানে এইটা কালেক্টর টু এমিটার। আর আমরা বললাম সিবির তো কোনো গুরুত্ব নাই, ও বাইরে পড়ে গেছে সার্কিটের, আমরা সার্কিটটাকে অ্যানালাইজ করছি। তাহলে এটা হচ্ছে ইনপুট সার্কিট, এটা হচ্ছে আউটপুট সার্কিট, এটা হচ্ছে বেস টু এমিটার ভোল্টেজ, এটা হচ্ছে কালেক্টর টু এমিটার ভোল্টেজ। এখন এই ভিবিবিটা কি? বেস টু বেস ভোল্টেজ। এখানে সব লেখা আছে, দেখো এই নামগুলো, আমি সেগুলো বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বেস টু বেস ভোল্টেজ। এখানে একটা রিওস্ট্যাট কেন নেব? রিওস্ট্যাটকে চেঞ্জ করে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোকে আমি চেঞ্জ করতে পারবো। আদারওয়াইজ তুমি ভিবিবিটাকেই ভ্যারিয়েবল নিয়ে নিতে পারো, অর্থাৎ এটাকেই তুমি টিউন করে তুমি চেঞ্জ করতে পারো, তোমার চয়েস। তোমার বই দেখবে ভিবিবিটাকেই ভ্যারিয়েবল করিয়ে দেওয়া হবে হয়তো, ঠিক আছে? যেটা ইচ্ছা দরকার রিওস্ট্যাট করো, ভিবিবি করো, দ্যাট ডাজন্ট ম্যাটার এট অল। তো আমরা এখানে কি করব? ভ্যারিয়েবল এমন কিছু নেব যেখানে ভ্যারিয়েবল ভোল্টেজ করতে পারবো, অ্যাকচুয়ালি ভোল্টেজটাকে ভ্যারি করাতে পারবো, ভিবিবি। এবার এখান থেকে কিছু কারেন্ট ফ্লো করবে, সেই কারেন্টটা কত? আইবি, বেস কারেন্ট। এই বেস কারেন্ট এখানে ঢুকছে, দিয়ে কোথায় বেরোচ্ছে? আই দিয়ে। মানে বেসিক্যালি কারেন্ট আই দিয়ে যাচ্ছে, দিয়ে একটা পার্ট হয়ে যাচ্ছে আইবি আর একটা পার্ট হয়ে যাচ্ছে আইসি। বুঝতে পারছো ব্যাপারটা? এই হচ্ছে ঘটনা। দিয়ে আইবিটাকে ঘুরে এই দিক দিয়ে যাচ্ছে আর আইসিটা ঘুরে এই দিক দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইনপুট সার্কিট, এটা হচ্ছে আউটপুট সার্কিট। আউটপুট সার্কিটের ক্ষেত্রে এইটা হচ্ছে কালেক্টর টু কালেক্টর ভোল্টেজ বা ভিসিসি। এবং এখানে আবার একটা রিওস্ট্যাট, কেন বারবার বললাম এটাকেও চেঞ্জ করতে পারবো, এটাকেও চেঞ্জ করতে পারবো, আমি যা ইচ্ছা তাই চেঞ্জ করতে পারবো, কারণ আমি দুটো সার্কিটকেই সাইমালটেনিয়াসলি ইউজ করতে পারবো। এখানে একটা রেজিস্টার দেওয়া হয়, দেওয়া হয়নি, পরে সার্কিটে দেবো। আর এটা হচ্ছে কালেক্টর কারেন্ট, এদিক দিয়ে যাবে। এখানে আমরা একটা অ্যামিটার ইউজ করেছি যাতে করে এখানকার কারেন্টকে মাপতে পারি, আর এখানে একটা অ্যামিটার ইউজ করেছি যাতে কালেক্টর কারেন্টকে মাপতে পারি। আর এখানে ভোল্ট মিটার তুমি ইউজ করতে পারো ভোল্টেজ গুলোকে আউটপুট আর ইনপুট মাপার জন্য। ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে গল্প। দেখো এটাই লেখা হয়েছে। এবার ক্যারেক্টারিস্টিক্স দু রকমের হয়। আমরা যে কনফিগারেশন নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সিই কনফিগারেশন। বারবার বললাম আমরা কমন এমিটার কনফিগারেশন নিয়ে এখানে আলোচনা করব, অন্য কোনো কনফিগারেশন নিয়ে নয়। তো এখন কমন এমিটার কনফিগারেশনের ক্ষেত্রে যদি আমরা আইবির সাথে ভিবিই কে ভ্যারি করি, ভালো করে দেখো, আইবি কোনটা স্যার? এইটা, আর ভিবিই এটা, তাহলে দেখো পুরো জিনিসটা ইনপুট, সেই পুরো জিনিসটা ইনপুট আছে। সেজন্য এই ক্যারেক্টারিস্টিক্স বা যে লেখচিত্র পাবো, সেই লেখচিত্রটার নামও হবে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ ইনপুট মানে আর যেন কোনো ভুল না হয়, ভুল হবেই তোমাদের আমি জানি। আইবি ভার্সেস ভিবিই, আইবি ভার্সেস ভিবি, মানে ইনপুট থাকলে পরে সেটা হবে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার সাথে কার হবে স্যার? আইসি ভার্সেস ভিসি। নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে এটা হবে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। দেখতে পাচ্ছ ভিসি ভার্সেস আইসি, আইসি ভার্সেস ভিসি, এই যে আইসি ভার্সেস ভিসি, এটাকে বলা হয় আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে দু রকমের ক্যারেক্টারিস্টিক্স আমাদেরকে পড়তে হবে। এটা হচ্ছে লেখচিত্র আইবি ভার্সেস ভিবি, আর একটা হচ্ছে আইসি ভার্সেস ভিসি। এবার দেখো আইসি ভার্সেস ভিসিটাকে একটু আলোচনা করছি, এটা হচ্ছে ইন্টারেস্টিং। যখন আমি আইসি ভার্সেস ভিসি করব, মানে কি ভিসি কে ভ্যারি করাবো নাকি ভিসি ভ্যারি করাবো। এবার দেখ যখনই ভিসি কে ভ্যারি করাতে যাবো না, অটোমেটিক্যালি আইবির উপর ইফেক্ট পড়ে যাবে। কেন? ইনপুট আউটপুট তো কানেক্টেড। তো যখনই আমি এটাকে ভ্যারি করাতে যাবো না, এখানে আইবির ভ্যালু ভ্যারি করবে। সেই জন্য আইসি ভার্সেস ভিসি কে যদি আমি ভিসি চেঞ্জ করি, রেসপেক্টিভলি আইবি চেঞ্জ হয়, তাহলে পরে সেক্ষেত্রে মেজারমেন্ট গন্ডগোল হয়ে যেতে পারে। সেই জন্য আইসি ভার্সেস ভিসির ক্ষেত্রে আমরা সবসময় আইবিটাকে কনস্ট্যান্ট রাখবো। আইবি কে কি করে কনস্ট্যান্ট রাখবো? এর ভ্যালুটাকে ফিক্সড করে দেবো, এখানে হাত দেবো না, এটা পুরো বন্ধ। তার মানে যখন আমি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স বা আউটপুট সার্কিট নিয়ে আলোচনা করব, ইনপুটে হাত দেবো না। মানে উদাহরণ দিচ্ছি, ধর আইবি কে রেখেছি আমি 10 মাইক্রো অ্যাম্পিয়ার, এটাকে ফিক্সড রেখে দিয়েছি আমি 10 মাইক্রো অ্যাম্পিয়ারে। তার মানে এখানে ভোল্টেজ রিওস্ট্যাটকে সেট করে দিলাম। এবার আমি কি করছি? আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর জন্য ভিসি আর এটাকে চেঞ্জ করছি, চেঞ্জ হচ্ছে 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 হচ্ছে।
ধর এটা ভ্যালু 1 2 3 4 এরকম ভ্যালু নিতে 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 নিলাম, একটা সার্টেন টাইম পর দেখা যাবে এইটা আর 10 থাকবে না, তখন এটার ভ্যালু হয়ে যাবে 15 11 12, তখন কি হবে আর মান নেওয়া যাবে না, মানে ও এই লিমিট পর্যন্ত নিজেকে রাখলো। এবার কি করব, তখন আইবিটাকে 10 মাইক্রোঅ্যাম্পিয়ার থেকে চেঞ্জ করে আবার 20 তে ফিক্সড করে দিলাম, এবার 20 তে ফিক্সড করে দিলে আবার এর ভ্যালু পাবো। তার মানে এই করে যদি আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স পাই, সে আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা দেখতে এইরকম লাগবে, যেখানে এইগুলো হচ্ছে বিভিন্ন আইবি, সেই রকমই আমরা কিন্তু ইনপুট ক্যারেক্টারিস্টিক্সও পেতে পারি। তাহলে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা পাবো কোথা থেকে, না তো ইনপুট হচ্ছে আইবি ভার্সেস ভিবি। তাহলে যখন আইবি ভিবি কে চেঞ্জ করবো, তাহলে ফিক্সড কাকে রাখবো স্যার, ভিসি কে ফিক্সড রেখে দেবো, যাতে একে কোনো রকম ভাবে হাত দেওয়া যাবে না। কিন্তু এগেইন যখন আইবি কে চেঞ্জ করবা ভিবির রেসপেক্টে, একটা সার্টেন টাইম পর আবার ভিসি চেঞ্জ হয়ে যাবে, বিকজ ইনপুট আউটপুট কানেক্টেড আছে একে অপরের সাথে। সেজন্য যখন এটা চেঞ্জ হতে চাইবে বা চেঞ্জ হবে, তখন কি করব, আবার আমরা কি করব, আইবিটাকে বা ভিসিটাকে ফিক্সড করে দিলাম। তার মানে সার্কিটটা শুধু একটা হবে না, সার্কিট তোমাদের বই দেখবে এরকম 2-3টা থাকতে পারে, আই হোপ এরকমই থাকবে, এবং এগুলো বিভিন্ন ভিসির ক্ষেত্রে, কিন্তু আমরা একটা নিয়ে আলোচনা করছি বলে বাকিগুলো রাখছি না। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ যখনই আমি আইবি কে চেঞ্জ করবো উইথ রেসপেক্ট টু ভিবি, তখন এগুলো কিন্তু চেঞ্জ হবে, সেজন্য তখন ভিসিসিটাকে আমাকে ফিক্সড করতে হবে, আনলেস এটা কাজ করবে না। তো বারবার বলছি, যখনই তুমি সার্কিট আঁকবে কমন এমিটারের, এইটা হচ্ছে কমন এমিটারের ফিক্সড সার্কিট, এর বাইরে সার্কিট আর ভাববেই না কিছু। সেই জন্য অনেকের এই সার্কিট আঁকতে গন্ডগোল হয়ে যায়, সার্কিটটাকে একদম তোতা পাখির মতো মুখস্থ রাখো যে হ্যাঁ এই জিনিস হয় স্যার, কারণ নাহলে মনে রাখতে পারবে না যে কি হয়। তাহলে এইভাবে সার্কিটটা কাজ করবে। এখন তুমি দেখতে পাচ্ছ যে আমি যখন বিই কে বাড়াচ্ছি, ভিবি মানে এটাকে বাড়াচ্ছি, তখনও স্টিল 0.6 পর্যন্ত কোনো কারেন্ট পাচ্ছি না। এটা কি বলা হয় বলতো, থ্রেশহোল্ড ভোল্টেজ, ইয়েস অর নো? কারণ এটা কি কাজে লাগছে বলতো, ওই জাংশনটাকে কি করতে লাগছে, কারণ পিএন জাংশন অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে আছে, বুঝতে পারছি ব্যাপারটা? সো পিএন জাংশন অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে আছে, সেজন্য এই ভিবিটা কি করছে, এখানকার যে জাংশন, এই জাংশনটা, এখানকার জাংশনটাকে সে ভাঙছে। 0.6 যখন ভেঙে গেছে জাংশন, তখন কি হচ্ছে, তার মোটামুটি ব্রেকডাউন বলতে পারো, যেও ভেঙে গেছে। এবার কি হবে, প্রচুর মেজরিটি ক্যারিয়ার মাইনরিটি ক্যারিয়ার আছে, চলো হু করে কারেন্ট ফ্লো করাতে শুরু করেছে, তার ফলে দেখো আর কারেন্ট একদম স্ট্রেট হয়ে গেছে, অর্থাৎ স্লাইটলি চেঞ্জ করছি ভোল্টেজ, কারেন্ট হু করে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এইটাকে বলছি আমরা ইনপুট মানে ক্যারেক্টারিস্টিক্স। আমি কি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স বলতে পেরেছি? ইনপুট ক্যারেক্টারিস্টিক্স তোমাদের আঁকতে দেয় পরীক্ষায়, যে ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা আঁকো, ওরা খালি দেখবে যে তুমি আইবি আর ভিবি আর ভিসি এই তিনটা ঠিক লিখেছো কিনা, কেন আইবি এখানে ভিসি হলে ভুল, যেগুলো হলেই ভুল হবে, এগুলোকে ঠিক করতে হবে, আর এখানে ভিসি। ক্লিয়ার? আর সার্কিটটা 0.6 হোক 0.4 হোক যেখানেই হোক, তোমার যেন কিছু দূর গিয়ে ওঠে, একদম এখান থেকে তুলে দিলাম সার্কিট এরকম ভাবে বা গ্রাফকে, এরকম যেন না হয়, এরকম হলে হবে না। বলো ইনপুট ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কার কি চিন্তা আছে বলো? বুঝতে পেরেছিস? ইনপুট ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কার কি চিন্তা আছে বল? ক্লিয়ার আছে? ক্লিয়ার হয়েছে? তাহলে এটা যেহেতু আগে বুঝিয়ে দিয়েছি, আর বোঝানোর চেষ্টা করছি না যে থ্রেশহোল্ড ভোল্টেজ কি জিনিস, কেন হচ্ছে থ্রেশহোল্ড 0.6। ক্লিয়ার হয়েছে? আই হোপ। আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, এই সার্কিটের ক্ষেত্রে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স যদি দেখতে চাই, তাহলে আইসির সাথে ভিসি কে ভ্যারি করাবো উইথ ফিক্সড আইবি, আইবি কে ফিক্সড রেখে দেবো, সেইটাই দেখো দেওয়া আছে। আইবির বিভিন্ন ভ্যালু, বেস কারেন্টের ভ্যালু 10 মাইক্রোঅ্যাম্পিয়ার, 20 মাইক্রোঅ্যাম্পিয়ার, 30, 40, 50 বিভিন্ন মাইক্রোঅ্যাম্পিয়ারের ক্ষেত্রে আমরা এটা পেয়েছি। এবার আউটপুটের ক্ষেত্রে ছিল ভিসিই, সো ভিসিই ভার্সেস আইসি কে আমরা কি বলছি এখানে, না তো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, যেখানে আইসির সাথে ভিসিই কে রেখেছি। আর ফিক্সড কাকে করব, না তো ফিক্সড তো এখানে করব, তাহলে ভিবিই কে তুমি ফিক্সড করে দাও বা আইবি কে তুমি ফিক্সড রাখো, দুটোকেই ফিক্সড থাকবে, একটা ফিক্সড হলে একটা অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে। এখন এই যে ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছি বা বৈশিষ্ট্য, এর তিনটে রিজিয়ন আছে, তিনটে রিজিয়ন। রিজিয়ন নাম্বার 1, এই যে নিচের রিজিয়ন দেখো, এই নিচের রিজিয়ন, এই নিচের রিজিয়নে দেখো কোনো কারেন্ট নাই, এখানে কোনো সার্কিট নাই, কিছু নাই, কোনো গ্রাফ নাই, কিছু নাই, এটা রিজিয়নে কোনো কারেন্ট নাই, এটাকে বলছি কাট অফ রিজিয়ন। কাট অফ রিজিয়ন মানে এখানে কোনো কারেন্ট ফ্লো করছে না, অর্থাৎ ট্রানজিস্টর বন্ধ হয়ে গেছে। ট্রানজিস্টর কখন বন্ধ হবে, না তো স্যার যখন এটার রিভার্স বায়াসে যাবে, এটা তো অলরেডি রিভার্সে বসেই ছিল, রিভার্স বায়াসে যাবে। তার মানে ট্রানজিস্টর যখন বেস টু এমিটার ভোল্টেজ জাংশন ও রিভার্সে চলে গেছে, কালেক্টর এমিটার তো অলরেডি আছেই, তাহলে সেই ক্ষেত্রে ট্রানজিস্টর বন্ধ হয়ে গেছে, অর্থাৎ তুমি যত এখানে কারেন্ট দাও ওর কারেন্ট ফ্লো করছে না। এখানে কি হবে, আমাদের কাট অফ রিজিয়ন এটাকেই বোঝাচ্ছে। আবার এই জায়গাটা একটা রিজিয়ন পাই, তোমাদের বই দেখবে খুব সুন্দর করে দেওয়া আছে, এই রিজিয়ন, এটাকে বলছি আমরা স্যাচুরেটেড রিজিয়ন বা স্যাচুরেশন রিজিয়ন।
স্যাচুরেশন রিজিয়ন মানে কি, এই জায়গাটা তুমি যা দিকে যে দিকে কারেন্ট পাঠাতে চাও সেই দিকে কারেন্ট চলে যাবে উইদাউট এনি ডিলেমা, যে দিকে পারবে, অর্থাৎ কারেন্ট এদিকে 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 যে দিকে ইচ্ছা ফ্লো করবে। তার মানে স্যাচুরেশন রিজিয়নে দুটোই কি হয়ে গেছে, তাহলে আমার ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে, দুটোই আমার কি বায়াস হয়ে গেছে, ফরওয়ার্ড বায়াস। তাহলে দুটোই ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে। সো আমাদেরকে মাথায় রাখতে হবে কাট অফ রিজিয়নে দুটোই রিভার্স বায়াসে চলে যাবে, আর স্যাচুরেশন রিজিয়নে কি যাবে, দুটোই ফরওয়ার্ড বায়াসে চলে যাবে। বাট এই যে রিজিয়নটা পড়ে রইলো, এই যে একটা বিশাল বড় রিজিয়ন, এই রিজিয়নটাকে আমরা বলবো কি অ্যাক্টিভ রিজিয়ন বা সক্রিয়। আর ট্রানজিস্টরকে আমরা এখানেই কাজ করাবো, কেন, এই রিজিয়নটা আমরা বড় পাই, আমরা এই জায়গাটায় ওয়াইডলি ট্রানজিস্টরটাকে ইউজ করতে পারবো অ্যাজ এ অ্যাক্টিভ রিজিয়ন। আর অ্যাক্টিভ রিজিয়ন মানে কি, এমন একটা রিজিয়ন যেখানে ট্রানজিস্টরটাকে আমরা কখনো ফরওয়ার্ডে নিয়ে যেতে পারবো, কখনো কাট অফে নিয়ে যেতে পারবো। তাহলে এইরকম কেসকে আমরা কি বলেছিলাম, একটা ফরওয়ার্ড একটা রিভার্স রাখুন স্যার। যখন একটা ফরওয়ার্ড বায়াস একটা রিভার্স বায়াস রাখবো, সেক্ষেত্রে সুবিধা কি হবে, যদি এই ফরওয়ার্ডটাকে রিভার্সে পাঠিয়ে দিই বা এই রিভার্সটাকে যদি ফরওয়ার্ডে পাঠিয়ে দিই, তাহলে পরে কি হবে, পুরোটাই হয়ে গেল স্যাচুরেশন। আবার যদি আমি কি করি, ফরওয়ার্ডটাকে রিভার্সে করে দিই, পুরোটা হয়ে গেল কি কাট অফ। তাহলে কাট অফ আর স্যাচুরেশন এই দুটোতে নিয়ে যাওয়া যেহেতু সুবিধা, সেই জন্য এই জায়গাটায় আমরা ট্রানজিস্টরকে বেশিরভাগ ক্ষেত্রে অপারেট করব, যেখানে বেস টু এমিটার জাংশন আমার কি থাকবে, ফরওয়ার্ড বায়াস। বেস টু এমিটার জাংশন মানে বুঝলে এই জাংশনটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, বারবার একই কথা বলছি, আর এই জাংশনটা কি থাকবে, রিভার্স বায়াস। বাস, তাহলে পরে তোর ট্রানজিস্টর বেস্ট। আমি কি বোঝাতে পারলাম? এইটা পরীক্ষায় আসবেই, এটা পরীক্ষায় আসবে, আঁকতেই দেবে, হ্যাঁ আঁকতে দেবে পরীক্ষায়, হ্যাঁ পরীক্ষায় আঁকতে দেবে। আর তিনটে রিজিয়ন তোমাদেরকে ব্যাখ্যা করতে দেবে। তো আঁকতে দিল মানেই তুমি জানবে তোমাকে তিনটে রিজিয়ন ব্যাখ্যা করতে হবে। যদি 1 মার্কস থাকে তখন ব্যাখ্যা নাই, কিন্তু 2 মার্কস থাকলে পরে কিন্তু তোমাকে ব্যাখ্যা করতেই হবে। কোনটা কাট অফ, কাট অফ কেন বলছি, কি কারণ কাট অফের, কেন অ্যাক্টিভ বলছি, অ্যাক্টিভের কাজ কি, অ্যাক্টিভ কেন বলছি, স্যাচুরেশনকে স্যাচুরেশন কেন বলছি। সো তিনটে রিজিয়ন কিন্তু আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে ট্রানজিস্টরের ক্ষেত্রে। ক্লিয়ার হলো? বুঝতে পেরেছি? ওকে, তাহলে একটা ট্রানজিস্টরের ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে ন্যাচারালি আউটপুট ইনপুট দুটোতেই কারেন্ট ফ্লো করছে। হ্যাঁ আসুন, ইনপুট আউটপুট দুটোতেই কারেন্ট ফ্লো করছে। এখন ইনপুট রেজিস্ট্যান্স যদি দেখি, ইনপুট রেজিস্ট্যান্স, এখানে কিছু রেজিস্ট্যান্স আছে, কোনটা, এই জায়গাটায় এর তো কিছু রেজিস্ট্যান্স আছে। আমরা বলছি ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াসের রেজিস্ট্যান্স জিরো, জিরো তো হয় না, কিছু তো রেজিস্ট্যান্স পাবো। তো কত হবে না, তো পোটেনশিয়াল ডিফারেন্স বাই কি হবে, কারেন্ট। সো পোটেনশিয়াল ডিফারেন্স ডেল্টা ভিবিই বাই ডেল্টা আইবি, এটাকে বলছি ইনপুট রেজিস্ট্যান্স আরআই। কখন, যখন সিটাকে আমার কি থাকবে, ফিক্সড, সি চেঞ্জ করতে পারবে না। কেন, সি চেঞ্জ করলে চেঞ্জ হবে, তোমার রেজিস্ট্যান্স চেঞ্জ হবে, এখানে কিন্তু থাকবে না ফিক্স। ক্লিয়ার হয়েছে? এবার তুমি বলবে স্যার রেজিস্টারও কি চেঞ্জ হয়, ট্রানজিস্টারে কেন হবে না? কারণ ইনপুট হাই আউটপুট লো, আউটপুট হাই ইনপুট লো হতেই তো পারে, তার জন্য তো নামই দিয়েছে ট্রান্সফার অফ রেজিস্টার। সো এক্ষেত্রে আমাদের ভিসিটাকে ফিক্স রাখতে হবে। সেই রকমই ভাবে আমরা আউটপুট রেজিস্ট্যান্স পাবো আর ও, আউটপুট মানে কত হবে, তাহলে ভিসি বাই কত হবে, আইসি। সেজন্য দেখো ডেল্টা ভিসি বাই ডেল্টা আইসি উইথ কি থাকবে, ফিক্সড ভিবিই অথবা বেস কারেন্ট। ভিবিই অথবা বেস কারেন্টকে তুমি যদি ফিক্সড রাখো, তাহলে আউটপুটের ক্ষেত্রে ভোল্টেজ ডিফারেন্স বাই কারেন্ট ডিফারেন্সকে যদি বার করো, তাহলে এটা হবে আউটপুট রেজিস্ট্যান্স। আউটপুট দেখো, এই দেখো আউটপুট, এটা হচ্ছে ইনপুট, দেখো ইনপুট। তাহলে ইনপুট আর আউটপুট এইরকম দুরকম পেলাম আমরা, ঠিক আছে। এবার এখানে দেখো যে পরিমাণ কারেন্ট দিচ্ছি, কিছু কারেন্ট এখানে কি করছে, অ্যাম্পলিফাই করছে। অর্থাৎ এমন হতে পারে যে এখানে যে আইসিটা পাচ্ছি সেটা আইবি থেকে বেশি, আবার কি হতে পারে আইসিটা আইবি থেকেও কম। তাহলে এই যে আইসি বাই আইবি, বা মোটা কথা বলতে গেলে ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি, এটা কি একটা ফ্যাক্টর, এমন ফ্যাক্টর যে ফ্যাক্টরটা ডিটারমাইন করছে যে আইসি বাড়বে না কমবে। এটাকে বলা হয় কারেন্ট গেইন। গেইন মানে কি হচ্ছে, অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর, বিটা দিয়ে লিখবো আমরা। সো বিটা শুড বি ইকুয়াল টু ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি, এটাকে বলা হয় কারেন্ট গেইন বা অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর। পরে আরো বোঝাবো আমি, চিন্তা নাই। সো এটাকে বলছি আমরা অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে আমাদের কি, কারেন্ট গেইন। এটাকে এরকম ভাবে ভাবতে পারো, কারেন্ট গেইন। গেইন মানে বুঝিস জিআইএন, গেইন। গেইন মানে হচ্ছে যেটাকে কি করে বাড়ানো হয়, গেইন বলা হয়, জিআইএন। ক্লিয়ার হয়েছে? এত বোঝাতে পারলাম? ওকে, এবার দেখ আলফা আর বিটা প্যারামিটার, যেটা বিটা প্যারামিটার এখন বোঝালাম, তাহলে আলফা আর বিটা প্যারামিটারটাকে বোঝাবো। এবার দেখ, তো আমরা দেখ আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি তো আগেই পেয়ে গেছি। এখানে আমরা আগেই
একটা প্যারামিটার নতুন পেলাম, দ্যাট ইজ কল্ড বিটা। বিটাটাকে বলছি কারেন্ট গেইন। কারেন্ট গেইন মানে কি, আউটপুট কারেন্ট কত বাড়বে সেটা ডিটারমাইন করছে সেই বিটাটা। একটা ট্রানজিস্টরের বিটা যদি জানতে পারি, তাহলে কারেন্ট আমি বেসে যা দেবো, তাহলে আইসিতে কত কারেন্ট পাবো ইজিলি বার করে নিতে পারবো। বেসিক্যালি এটাই তার জানা, সেজন্য এটাকে আমরা কি বলছি, কারেন্ট গেইন। দেখো কোনো জায়গায় কারেন্ট গেইন বলবে, এই যে বিটা ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কারেন্ট গেইন, এই যে কারেন্ট গেইন ইন দ্য কমন এমিটার সার্কিট, কারেন্ট গেইন। এটা ছাড়াও আর একটা প্যারামিটার আছে, দ্যাট ইজ কল্ড আলফা। আলফাটাকে আমরা আইসি বাই আইই করি। আইসি বাই আইই এটাকে কি বলা হয়, কারেন্ট গেইন ইন দ্য কমন বেস সার্কিট। তাহলে একটা বেস সার্কিটে আর একটা হচ্ছে কমন এমিটার সার্কিটে। কিন্তু তোদের বইয়ে কি থাকবে শুনে নে, এই যে আলফা, এই আলফাটাকে তোদের বই লেখা আছে কারেন্ট ট্রান্সফার রেশিও। তোরা দেখে নিস একবার বইটা, কারেন্ট ট্রান্সফার রেশিও বা সেটাকে বলে সিটিআর। ঠিক আছে, ঠিক আছে, প্রবাহ মাত্রা পরিবৃত্তি বৈশিষ্ট্য বা এরকম কিছু একটা বলে, কারেন্ট ট্রান্সফার রেশিও অনুপাত। সো সিটিআর, যেটাকে আমরা বলছি কি কারেন্ট গেইন ইন কমন বেস সার্কিট। তাহলে দুটো প্যারামিটার পেলাম, একটা হচ্ছে আলফার, একটা বিটা। একটা হচ্ছে কি বিটাটাকে বলছি কারেন্ট গেইন, কারেন্টকে বাড়াচ্ছে কখন, যখন সার্কিটটা আছে কমন এমিটারে। আর আলফাটাকে বলছি কি কারেন্ট গেইন, এই কারেন্টকে বাড়াচ্ছে কখন, যখন সার্কিটটা আছে কমন বেসে আছে। তাহলে একটা কমন এমিটার, কমন বেস, এই দুটো ঘটনা পেলাম। একটা হচ্ছে আলফা আইসি বাই আই, একটা হচ্ছে বিটা আইসি বাই আইবি। এখন এদের মধ্যে আমি রিলেশন বার করতে চাইছি, বিটা আর আলফার মধ্যে রিলেশন। এখন দেখ না, তো আই সমান তো আইবি প্লাস আইসি, তো আই সমান আইবি প্লাস আইসি যদি হয় সবগুলোকে আইসি দিয়ে ভাগ করে দে। তাহলে আইসি দিয়ে ভাগ করে দিস মানে আই বাই আইসি, আইবি বাই আইসি। এবার আই বাই আইসি মানেই কত হয় না, তো দেখ আইসি বাই আই মানে তো আলফা, তাহলে আই বাই আইসি মানে কত হবে 1 বাই আলফা সমান 1 বাই বিটা প্লাস 1। তাহলে এখান থেকে দেখ রিলেশন পাওয়া যাচ্ছে বিটা ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা। সো এই রিলেশনটা প্লিজ একটু মাথায় রাখবো, বিটা মানে হয় আলফা বাই 1 মাইনাস আলফা, এখান থেকে আমরা পেয়ে যাবো। তো বিটা ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা পেয়ে গেলে, এটা তোদের বই আছে, চিন্তা করিস না, আসনি এখনো, পেছনে আছে দেখ, আছে আছে, প্রত্যেকের বই আছে, দেখ আছে কোনো না কোনো জায়গায় আছে। তো বিটা ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা, আর একটা পেজ উল্টা দেখ পেয়ে যাবি। তো বিটা ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা, আর এখান থেকে তো আলফা বার করতে পারবি বিটা বাই 1 প্লাস বিটা। সো এই দুটো রিলেশন মাথায় রাখবি, আলফা বিটা প্যারামিটার। এবার তোদের প্রবলেম এখান থেকে 1 মার্কসের একটা দিয়ে দিতে পারে বা 2 মার্কসের, যে একটা ট্রানজিস্টরের আলফা এত হলে বিটা কত হবে বা এরকম কিছু বার করতে দিতে পারে। সেক্ষেত্রে আমরা কোয়েশ্চেনটা পেতে পারি এখান থেকে। ক্লিয়ার হয়েছে? তাহলে একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে আইবি, আইই, আইসি এইগুলোর যে রেশিও, সেই রেশিওর ক্ষেত্রে আমরা দুটো গেইন পেলাম, কারেন্ট গেইন, একটা হচ্ছে ইনপুট কারেন্ট গেইন আর একটাও ইনপুট কারেন্ট গেইন, দুটো আলাদা আলাদা কনফিগারেশনে, একটা হচ্ছে কমন এমিটার কনফিগারেশন আর একটা হচ্ছে কমন বেস কনফিগারেশন। এই দুটো কনফিগারেশন আমরা পেয়েছি। ক্লিয়ার? এত ক্লিয়ার হয়েছে? কারো ডাউট বল? এগুলোকে আমরা ডেফিনিশন নিয়েছি, হ্যাঁ বাই ডেফিনিশন আমরা করেছি যে এই হলে এই হবে, তার পিছনে লজিকও আছে ভাই, লজিকটাও বোঝানোর চেষ্টা করলাম যে আইসি আইবি কেন আমরা তাকে গেইন বলছি, গেইন মানে তার থেকে আমি পাচ্ছি বড় হবে। ওকে, ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ, ট্রানজিস্টরকে সুইচ হিসেবে ব্যবহার করা যেতে পারে। কেন সুইচ হিসেবে ব্যবহার করতে পারবি, একটু আমাকে একটু বলতে পারবি? ভাই এতক্ষণ তো পড়ালাম, আইডিয়া চলে আসা উচিত যে ট্রানজিস্টরকে আমি সুইচ হিসেবে ইউজ করতে পারবো। বারবার আমি সেটা বুঝিয়েও দিয়েছি। পারবি কেউ একজন? দাঁড়া, তোরা দুজন বাদে কেউ পারবি একজন তোদের মধ্যে থেকে যে ট্রানজিস্টরকে সুইচ হিসেবে কি করে ইউজ করা যেতে পারে? আমি প্রচুর বার বোঝালাম, এন্ড যদি একটু ক্লাসটা মন দিয়ে দেখতিস তাহলে এখান থেকেই বলে দিতে পারবি যে ট্রানজিস্টরকে সুইচ হিসেবে কেন ব্যবহার করা যেতে পারে। বল কেউ একজন বলতে পারবি? এনিওয়ান? এই তোরা কেউ পারবি বলতে ট্রানজিস্টরকে সুইচ হিসেবে কি করে ইউজ করতে পারবো? নর্মাল সুইচের মতো ট্রানজিস্টরের সাদৃশ্য কোথায়? হাউ ইট ওয়ার্কস? পারবি সমৃদ্ধ বলতে? ইয়েস, একদম ঠিক। যে আমি যেহেতু জানি যে স্যার এটা সব সময় ফরওয়ার্ডে থাকে আর এটা রিভার্সে থাকে, বাস আপনি এখান থেকে একবার ফরওয়ার্ড রিভার্স করে দিন, তাহলে স্যার কাটা ফাটাইতে চলে যাবে। তার মানে ট্রানজিস্টরকে যখন আমি সুইচ হিসেবে ইউজ করব, আমরা দুটো রিজিয়নকে বেছে নেবো। এটা তোদের বই থেকে নেওয়া হয়েছে, দুটো রিজিয়ন, কারণ তোদের বই আমার ভালো লাগলো আছে, তোদের বই থেকে নেওয়া হয়েছে কারণ যে দুটো রিজিয়ন নিয়েছি চয়েস করি। একটা কি হচ্ছে স্যার সম্পৃক্ত অঞ্চল, যেখানে পুরো ট্রানজিস্টরটাই ওপেন। ওপেন মানে কি? ট্রানজিস্টর যেদিক দিয়ে পারবি কারেন্ট যাক, তার মানে পুরো অন অবস্থায় আছে। আর যখন কাট অফে চলে যাচ্ছে মানে কোনো জাংশন দিয়ে কারেন্ট ফ্লো করছে না, দ্যাট ইজ কি অফ হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা যদি এই ট্রানজিস্টরটাকে দেখতে চাই, তাহলে এর ইনপুট আর আউটপুট দুটো সার্কিটের ক্ষেত্রে দুটো আমরা ইকুয়েশন কেভিএল থেকে অ্যাপ্লাই করে পেতে পারি। কেভিএল এর অ্যাপ্লিকেশনের জন্য এই সার্কিটটাকে বা এই ইকুয়েশনটাকে আমরা একটু পরে আবার ইউজ করব লোড লাইনের ক্ষেত্রে, যে একটা সার্কিট লোড লাইন কি করে বানানো যায়। তো ইনপুটের ক্ষেত্রে দেখো,
ইনপুটের ক্ষেত্রে কি হচ্ছে, শুধুমাত্র ভিবিবি একমাত্র আছে যে সোর্স, এখান থেকে ভোল্টেজ পাঠাচ্ছে, ভিবিবি শুড বি ইকুয়ালস টু, আর কি আছে স্যার, এখানে যে রোধ আছে আরবি, এখানে একটা রোধ আছে, কনসিডার করো আরবি, সো এটা হচ্ছে আরবি আইবি আরবি, বা এখান থেকে তুমি আর ভাবতে পারো, যে কোনো একটাকে তুমি আরবি ভাবো, তো বললাম একটা রোধ মনে হচ্ছে মিসিং আছে, আরবি আইবি আরবি, আর একটা পোটেনশিয়াল তো জেনারেট করছে ভিবি, সেই জন্য ভিবিবি মানে কত হবে, আইবি আরবি প্লাস ভিবি। এখন যেহেতু ভিবিবিটাকে বলছি আমরা ইনপুট ভোল্টেজ, তাই তার নামটাকে ভিআই লিখছি, দরকার নাই তুমি এটাকেই রাখতে পারো, আমরা এটাকে ধরেই চলবো, ভিবিবি শুড বি ইকুয়ালস টু আইবিআরবি প্লাস ভিবি, কোনো দরকার নেই এটা না করারও। আউটপুটটা কি হবে তাহলে ভাব, তো এই আউটপুটে কে দিচ্ছে স্যার, ভিসিসি দিচ্ছে আমাদেরকে, তাই না, ভিসিসি। তাহলে ভিসিসি কোন দিকে যাচ্ছে, দেখ ভিসিসি পাঠাচ্ছে এইদিকে, এবার ডাইরেকশন দেখ এইদিকে চেঞ্জ হয়ে যাচ্ছে ভিসিসি, কেন দেখ ভিবিবি যেদিকে পাঠাচ্ছিল ভিসিসি এদিকে পাঠাচ্ছে, তাহলে ভিসিসি শুড বি ইকুয়াল টু কত হওয়া উচিত, তাহলে ভিসিই প্লাস কত হবে আইসি, আর এখানে একটা রোধ আছে আর, তাহলে আইসি আর সি, তার মানে লজিক্যালি আমি কি পেতে পারি, ভিসিসি শুড বি ইকুয়াল টু কত হবে স্যার, ভিসিই প্লাস কত হবে আইসি, আর এল ধরলাম, এটাকে লোড ধরলাম, লোড রোধ। তাহলে এখান থেকে যদি ভিসিই বার করতে চাই, ভিসিই কত হবে স্যার, ভিসিসি মাইনাস আইসি আর এল, ভিসিই মানে হচ্ছে ভিসিসি মাইনাস আইসি আর এল, এরা আর সি ধরেছে, একই ব্যাপার, তোদের বইয়ে আর এল ধরা আছে, তোরা দেখতে পারিস একবার। তো কি করে দুটো সার্কিট থেকে দুটো ইকুয়েশন পাওয়া গেলে বোঝাতে পারলাম, ইনপুট আর আউটপুট। আমি প্রথমেই বলে দিলাম যেগুলোকে নর্মাল তুমি ভাববে, সেজন্য কেসিএল কেভিএল কমপ্লিটলি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে ইনপুট সার্কিট যেন মুখস্থ থাকে, ভিবিবি মানে কত স্যার, আইবিআরবি প্লাস কত হয়ে যাবে, ভিবি মুখস্থ, ভিবিবি মানে আইবিআরবি প্লাস ভিবি, আর এখানে কত হবে স্যার, ভিসিসি মানে এইভাবে মনে রাখো, ভিসিসি মানে ভিসি প্লাস আইসিআরসি। এবার তোমার যেটা যা দরকার তুমি সেখান থেকে চয়েস করো, ক্লিয়ার হয়েছে। এবার এই সার্কিটের ক্ষেত্রে যদি দেখি আমরা এ পয়েন্টের কথা ভাবি, এখন এ মানে হচ্ছে কাট অফ অঞ্চল, তাহলে কাট অফ অঞ্চলে হবে কি, আমি কারেন্ট দেব না স্যার, কারেন্ট তো দেবো না, কারণ কি আমি সুইচ বন্ধ করতে চাইছি, তাহলে কারেন্ট তো বন্ধ, তার মানে আইবি যে কারেন্ট পাঠাবো, আইবির যে কারেন্ট পাঠাবো সেটার ভ্যালু কি হবে, কম, তাহলে আইবির ভ্যালু যখন কম হয়ে যাবে তাহলে অটোমেটিক কি বায়াসে চলে যাবে স্যার, রিভার্স বায়াসে চলে যাবে না। এটা 5 ভোল্ট আছে, এটা ভাব এনপিএন ভাই, এটা পি, এটা এন, এটা এন, এটা পি, এটা এন, এটা এন, দ্যাট মিনস এখানে তোকে হায়ার ভোল্টেজ দিতে হবে, তবে এটা ফরওয়ার্ডে থাকবে। আমি বলছি মানে লো ভোল্টেজ দেবো, তো লো ভোল্টেজ যদি দিই ভাই, তাহলে এটা তো অটোমেটিক রিভার্স বায়াসে ছুটবে না, তো এটা তো অলরেডি রিভার্সে ছিল, এটাও রিভার্সে চলে গেলে অবভিয়াসলি এটা কাট অফে চলে যাবে, সো এখানে কোনো কারেন্ট পাবো না। আবার কি হচ্ছে, যখন অন করবো এখানে কি হবে, ম্যাক্সিমাম ভোল্টেজ দেবো, তাহলে এখান থেকে কি হবে, কারেন্ট ফ্লো করবে, তার মানে এখানে এম আর এন জাংশনের মধ্যে যদি আমি সুইচ বসাই, মানে এই ট্রানজিস্টরটা সুইচ হিসেবে কাজ করছে এম আর এন পয়েন্টের মধ্যে, ভাব এম আর এন পয়েন্টের মধ্যে, তাহলে যখন কাট অফে থাকছে তখন এই জায়গাটা মনে হচ্ছে ফাঁকা, কিছু না এই জায়গাটায়, মানে ওপেন সার্কিট হয়ে গেছে, কিন্তু যখন স্যাচুরেশনে চলে যাচ্ছে ও, তখন কি হচ্ছে, এই জায়গায় একটা সামান্য রোধ সৃষ্টি হয়ে গেছে, সো এই কারণে কারেন্ট ফ্লো করছে দিক দিয়ে, সেই কারণে এটা একটা সুইচ হিসেবে কাজ করছে। তার মানে অ্যাক্টিভ রিজিয়নেই ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করতে পারবে, অ্যাক্টিভ রিজিয়ন না হলে পারবে না। দেখো কোন রিজিয়নে বসে আছে, ও সক্রিয়তে বসে আছে, সক্রিয় থেকে একবার যাচ্ছে এখানে, সক্রিয় থেকে যাচ্ছে একবার এখানে, সেই জন্য আমরা বারবার বলছি একটা ট্রানজিস্টরকে আমরা অলওয়েজ অ্যাক্টিভ রিজিয়নে কাজ করাবো, অ্যাক্টিভ রিজিয়নে কাজ করলে পরে ট্রানজিস্টর আমার কি হবে, সুইচ হিসেবে কাজ করাতে পারবে। ক্লিয়ার হলো ব্যাপারটা, কি বোঝাতে পারলাম সকলকে, আই হোপ ক্লিয়ার করাতে পেরেছি। এবার প্রণয় বলতে পারবে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আইডিয়াল সুইচ, এই সুইচ আমরা এই সুইচ আইডিয়াল সুইচ, এর আইডিয়াল সুইচ তো, অ্যান্ড ট্রানজিস্টর, হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স, হোয়াট উইল বি দ্য মেজর ডিফারেন্স, একটা ডিফারেন্স বলতো, যে একটা ডিফারেন্স একটা নর্মাল সুইচ আর ট্রানজিস্টরের মধ্যে কাজ করবে, বল পারা উচিত। এটা পরীক্ষা এসছে কিন্তু বোর্ডে, অয়ন পারবে, অয়ন তো পরীক্ষা খারাপ হচ্ছে কেন, পড়া হয়নি, এই তুই বল, বকছিস অনেক, বল পারবে, এখানে কাট অফ হবে না, এই কি কথা, এই তো বন্ধ হয়ে গেল সুইচ, এই তো লাইট বন্ধ হয়ে গেল, হ্যাঁ আরে ভোল্টেজ তো এখানেও বাড়বে, এখানে ভোল্টেজ ফিক্সড, এখানে তো ভোল্টেজ ফিক্সড, ভোল্টেজের কি সম্পর্ক আছে, চেঞ্জ তো রেজিস্ট্যান্সের উপর হচ্ছে, তবে এটা কাট অফ, আমি বলছি যখন কাট অফ রেজিস্ট্যান্স কত হয়ে যাচ্ছে, প্রচুর হাই, যখন স্যাচুরেশন রেজিস্ট্যান্স কত, প্রায় 0, এই তো গল্প, তবে তো ট্রানজিস্টর বলছিস, আরে মেন মোটো কেন ট্রানজিস্টর ভুলে যাচ্ছিস ভাই, ট্রান্সফার অফ রেজিস্টর, ভোল্টেজ নিয়ে কি গল্প করছিস, মানে
তো এখানেও তো তাই করতে চাইছি আমি, এও তো তাই করছে, বর্তনী ছিন্ন করছে না, এলে কাট অফে বর্তনী ছিন্ন হয়ে গেল। তো এখানেও রেজিস্ট্যান্স ভরে দিলাম, আর কি আছে বল, দিলাম রেজিস্ট্যান্স, আমি আমার মন হলো বসলাম, দরকার নাই বলে দিলাম। বলতে পারবে অহনা, বলতে পারবি এনিওয়ান? আচ্ছা, আমরা যখন কোনো সুইচকে অন করছি ইনস্ট্যান্টলি কি কারেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, লাইট বন্ধ হয়ে যাচ্ছে? ইনস্ট্যান্টলি বন্ধ হয়ে যাচ্ছে। ট্রানজিস্টরে অ্যাক্টিভ থেকে কাট অফ বা অ্যাক্টিভ থেকে এখানে যেতে একটু সময় লাগবে না? কেন সময় লাগবে না? বিকজ ইলেকট্রনগুলোকে কি করতে হবে, জাংশন পেরোতে হবে ভাই, জাংশন পেরোতে হবে, ইলেকট্রনগুলোকে এই জাংশন ক্রস করে যেতে হবে। তো তার জন্য সামহাও একটু টাইম ল্যাগ আসবে। ওই টাইম ল্যাগের জন্য আদর্শ সুইচের ক্ষেত্রে ইনস্ট্যান্ট যখনই অন করবো অন, ইনস্ট্যান্ট অফ করবো অফ, ট্রানজিস্টার ইনস্ট্যান্ট অন অফ হবে না। ট্রানজিস্টারের ক্ষেত্রে কি হয়ে যাবে না, তো ও সময় নিয়ে নেবে যে আমি এখান থেকে এত দূর যাবো, ওখান থেকে এত দূর যাবো। সেই জন্য আদর্শ সুইচের সাথে ট্রানজিস্টারের পার্থক্যই হচ্ছে এটা, যে আদর্শ সুইচ সঙ্গে সঙ্গে স্পন্টেনিয়াসলি কাজ করবে, এ পারবে না। এর মেজরিটি মাইনরিটি ক্যারিয়ার যাবে আসবে, তার ফলে একটা টাইম ল্যাগ বা টাইম গ্যাপ আমার এখানে দরকার পড়বে। সেই টাইম গ্যাপটা কিন্তু এখানে দরকার, আনলেস এটা কিন্তু হবে না। বুঝতে পারলাম সময় গ্যাপটা কেন লাগবে? ক্লিয়ার হচ্ছে? ট্রানজিস্টার অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার, ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার রূপেও কাজ করে, কিন্তু কোন রিজিয়নে কাজ করবে? এগেন অ্যাক্টিভ রিজিয়নে কাজ করবে। অ্যাম্পলিফায়ার জিনিসটা কি, কোনো কিছু কথা বলছি সেটাকে অ্যাম্পলিফাই করছে। যেমন আমরা অনেক ক্ষেত্রে কি করি, যে আমরা যখন মুখে কথা বলে গিয়ে কষ্ট হয় তখন মাইকে একটা সামনে লাগাই, অ্যাম্পলিফাই করে, যদিও বা সেটাকে আমরা শব্দের প্রতিফলন হিসেবে নিই, স্পিকিং টিউব। কিন্তু আমি এখানে ডিজিটালের কথা বলছি। তার মানে আমি যখন মুখে কোনো কথা বলবো সেটা প্রথমে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট হবে, এবং ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট হওয়ার পর ট্রানজিস্টারে যাবে, যাওয়ার পর সে কি করবে, সে ইনপুট সিগন্যালটাকে আউটপুটে বড় করবে। কি করে করবে? এই দেখ তো বিটা বসে আছে তো করার জন্য, নাকি কারেন্ট বড় হবে, ও সবই তো বাড়াতে পারবে। তো যখন আমি গেইন পাচ্ছি, তাহলে কেন ইনপুট সিগন্যালকে হাই করতে পারবে না আউটপুটে? অবভিয়াসলি পারবে। সেক্ষেত্রে আমরা কি করবো, যদি একটা অ্যাম্পলিফায়ার ইউজ করি, তাহলে এই ট্রানজিস্টার তার ভোল্টেজ হোক বা যাই হোক সেটাকে অ্যাম্পলিফাই করে দেবে। কিন্তু ট্রানজিস্টার অ্যানালগকে পারবে না। ও কি করবে বলতো, সব সময় ইলেকট্রিক পালসকে করবে। ইলেকট্রিক পালস মুখে বলবে, ওখান থেকে ইলেকট্রিক তৈরি হবে, ইলেকট্রিসিটি যাবে, ও সেই ইনপুটটাকে অ্যাম্পলিফাই করবে। অ্যাম্পলিফাই করার পর তখন আবার সে কি পাবে? অ্যানালগ পাবে। তার মানে নেক্সট ক্লাসে বোঝাবো আমি, এই যে কথাটা বলছি না, এটা হচ্ছে কিন্তু অ্যানালগ। অ্যানালগ মানে এইটা তুই মানে মুখ দিয়ে বলছিস, এটার কোনো ডিজিটাল কিছু নাই। এটা কি করছে বলতে, এখানে গিয়ে ইলেকট্রিক পালসে তৈরি হচ্ছে ইলেকট্রিসিটি। এবার ইলেকট্রিসিটি এর মধ্যে দিয়ে পাস করছে, দিয়ে ইলেকট্রিসিটির যে ইনপুট ছিল তাকে আউটপুটকে ও বিটা পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। এবার বিটাটা কি করে কন্ট্রোল করবি? তুই টিউনার আছে তোর কাছে, তুই যত গেন বাড়াবি তত গেন করে দেবে, বাড়িয়ে দিবে। অ্যাম্পলিফায়ার তো তাই করে, তাই না? সো এবার বাড়িয়ে দিল, আবার কি করছে, এই জায়গাটায় কি আছে, এই ইলেকট্রিক থেকে আবার তোর মুখের শব্দটাকে বার করছে। সো এইভাবে কাজ হয়। তাহলে আমার কোচিং এ যে অ্যাকচুয়ালি ওখানে আছে, ওর ভিতরে কিন্তু একটা অ্যাম্পলিফায়ার দেওয়া আছে অলরেডি, অ্যাম্পলিফায়ার সুইচ স্পিকার সব রাখা আছে, সেইভাবেও কাজ করে। এইভাবে একটা অ্যাম্পলিফায়ার কাজ করে। ক্লিয়ার হচ্ছে অ্যাম্পলিফায়ার কাজ করা? অ্যাম্পলিফাই শুধু আমরা এটাকে বলছি তা নয়, যে কোনো কিছুকে অ্যাম্পলিফাই করতে পারে। যেমন ধরো কোনো এফএম রেডিও থেকে ওয়েভ আসছে, সেই ওয়েভটাকে কত পরিমাণ, খুব বেশি নয়, কিন্তু যখন রেডিও থেকে সাউন্ড দিচ্ছি, টিউন করে দিচ্ছি, বড় দিচ্ছি, তখন দেখবে তার থেকে অনেক বেশি আওয়াজ আসছে। সব ক্ষেত্রে অ্যাম্পলিফাই করা যাবে। যে কোনো ইলেকট্রিক পালসকে সে অ্যাম্পলিফাই করতে পারবে, যদি তার মধ্যে ট্রানজিস্টার ক্যাপাবিলিটি থাকে। ক্লিয়ার হয়েছে? ওকে। তো ট্রানজিস্টারের অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমরা কি করব না, তো বেস টু বেস ভোল্টেজ তো ছিলই। দেখো সিম্পল, সার্কিটটা যা ছিল তাই, সার্কিটের মধ্যে কোনো পার্থক্য নাই। সার্কিট কি ছিল? বেস টু বেস ভোল্টেজই ছিল। কিন্তু যখন আমরা মুখে হ্যালো কথা বলছি, মানে এখানে একটা এক্সট্রা ইনপুট দিচ্ছি, একটা এক্সট্রা ইনপুট, সেই ইনপুটটাকে দেখো সার্কিটে আমি লিখেছি ভিআই দিয়ে। অর্থাৎ বেস টু বেস ভোল্টেজ তো ছিলই, আমি কি করছি, একটা এক্সট্রা কথা এই সার্কিটের মধ্যে অ্যাড করছি, ভিআই। তখন আমি কি করছি, এই ভিআইটার জন্য আমি এখানে ভিও পাবো। তার মানে আমি এখানে গেইন যত বাড়বে তত এখানে আমার ভিওটা বাড়বে। সো বেসিক্যালি ট্রানজিস্টারের ক্ষেত্রে আমি যে ফ্যাক্টরটা দিয়ে বাড়াবো, সেই ফ্যাক্টরটা কিন্তু আমার নোন, আর সেই ফ্যাক্টরটাকে কিন্তু আমি টিউন করে চেঞ্জ করতে পারবো। সেই কারণে ভিআই এর মান যা হবে, ভিওর মান তার থেকে বেশি হবে, কমও হতে পারে। আমি যদি টিউনারকে 0 করে দিই, আউটপুট পুরোই বন্ধ হয়ে যাবে। সো এই পুরো সার্কিটের ক্ষেত্রে এটা চেঞ্জ হবে। কি বলছে দেখ, বেস কারেন্ট অফ ট্রানজিস্টারস ক্যান বি অ্যাম্পলিফাইড বাই এ রেশিও অফ বিটা অ্যাট এ কালেক্টর, যেটা আমি এখনই বিটা নিয়ে আলোচনা করছিলাম।
কারণ কি, আমি কালেক্টর কারেন্টকে বাড়াবো, তারপরে তো ভোল্টেজ এখানে পেয়ে যাবো আমি। সো কালেক্টর কারেন্ট যদি চেঞ্জ করতে পারি, আমরা অবভিয়াসলি এখানে কি করতে পারবো, বেসকে চেঞ্জ করতে পারবো। আর দেখো আমি সমস্ত কারেন্ট কিন্তু বেসের মধ্য দিয়েই পাঠাচ্ছি, সো ইনপুটটাকে এর মধ্য দিয়েই পাঠাচ্ছি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আচ্ছা, এটা কি ইউজ করা হয়? উইক সিগন্যালকে অ্যাম্পলিফাই করা হয়, ঠিক আছে, বেস জাংশন আর অ্যাম্পলিফাইড আউটপুট কালেক্টর জাংশনে পাওয়া যায়, যেটা অবভিয়াসলি আমরা কালেক্টরকে আউটপুট বলি, আউটপুট সার্কিটে আমরা পাবো। ক্লিয়ার হয়েছে? ওকে, এখন ট্রানজিস্টর অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার, এক্ষেত্রে আমরা যে দুটো সার্কিট ইকুয়েশন বা আমরা যে দুটো ইকুয়েশন পাবো, শুধুমাত্র ডিসি ইনপুট, ভালো করে বোঝ দুটো পার্টকে। ডিসি ইনপুট মানে যখন আমি ভিআই দিইনি, আমি এটা দিইনি, মানে শুধুমাত্র ডিসি আছে তার মধ্যে, আমি কোনো রকমের কথা এর মধ্যে বলিনি। তো যখন শুধুমাত্র ডিসি ইনপুট আছে, তখন ভিভিবি মানে কত, এটা মুখস্থ হওয়া উচিত, আইবিআরবি প্লাস ভিবিই হবে, এইটা হওয়া উচিত, এইটা হওয়া উচিত। কিন্তু যখন আমি অ্যাডিশনাল একটা এসি ইনপুট ভিআই এর মধ্যে যোগ করছি, যেটা আমি মুখ দিয়ে কথা বলছি, তখন ভিবিবির সাথে কি যুক্ত হয়ে যাবে, ভিআই। কিন্তু দেখ, যখনই ভিআই হবে, ভিআই যখনই আমি সার্কিটে দেব, আইবিটা আর আইবি থাকবে না, ও চেঞ্জ হয়ে সামহাও, সেই জন্য দেখ আইবির জায়গায় আমরা কি লিখছি, ডেল্টা আইবি। বুঝতে পারলি ব্যাপারটা? তার মানে যখন শুধুমাত্র ডিসি ছিল ভিবিবি, তখন যা আইবি ছিল, আমি ইনপুট দিচ্ছি, তার সাথে আইবিটাও সামান্য পরিমাণ চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এখানে ইউজ করছি কি না, তো ভিআই ভিবিবি আইবি আইবি। এবার 1 আর 2 ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পাচ্ছি, ইনপুট ভিআই শুড বি ইকুয়াল টু ডেল্টা আইবি আরবি। 1 আর 2 কে সলভ করে এটা কাটাকুটি চলে যাবে, দেখতে পাচ্ছি আইবি আরবি ভিবি এগুলো কেটে যাবে, সো এখান থেকে পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? ওকে, এবার তাহলে এটা কোথায় গেল, ইনপুটে। সেম কেস আউটপুটে হবে। এবার আউটপুটের ক্ষেত্রে কি হবে, যদি আউটপুটটা দেখিস, তাহলে আউটপুটে ভিও নতুন অ্যাড হবে, এই যে ভিওটা নতুন এসছে, তাহলে সেম সিচুয়েশন আমরা আউটপুটেও পাবো। না তো যখন আমি কোনো রকমের এসি বা কিছু পাচ্ছি না, শুধুমাত্র ডিসি আছে, তখন তো আমার ইকুয়েশন মুখস্থ ছিল, ভিসিসি সমান ভিসিই প্লাস আইসিআরসি, মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভিসিই সমান ভিসিসি মাইনাস আইসিআরসি। এটা ছিলই, ন্যাচারাল, এটা ছিল। কিন্তু যখন আমি এখানে অ্যাডিশনাল ইনপুট ভিআই দিয়েছি, তার ফলে সার্কিটের মধ্যে কিছু একটা অ্যাড হয়ে গেছে, আউটপুট ভিও, সেই জন্য ভিসি মানে কত হচ্ছে ভিও। আর দেখো, যখনই তুমি এখানে ভিওটা পাচ্ছ, তার জন্য আইসিও সামান্য পরিমাণ চেঞ্জ হবে, সেই জন্য আমরা আইসিটাকে কি লিখবো, আইসি প্লাস ডেল্টা আইসি। সেই জন্য আইসির জায়গায় দেখো আইসি প্লাস ডেল্টা আইসি লিখেছি, এবং এক্ষেত্রে আমরা ভিওটাকে বার করে নিয়েছি কত হিসেবে, মাইনাস আইসিআরসি। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এখান থেকে ভিআই পেলাম ডেল্টা আইবিআরবি, ভিও পেলাম আইসিআরসি। এবার বল, ভিওটা কি আউটপুট? হ্যাঁ স্যার। ভিআইটা কি ইনপুট? হ্যাঁ স্যার। তাহলে আউটপুট বা ইনপুট, এটাকে কি গেন বলবো আমরা? গেন মানে কি, কতটা পরিমাণ সে বাড়াতে পারলো। সো আউটপুট বাই ইনপুট, এটাকে যদি আমরা গেন বলি, তো দেখ ভোল্টেজ গেন এভি শুড বি ইকুয়াল টু স্যার ভিও বাই ভিআই। আর দেখ আইসি বাই আইবি, আইসি বাই আইবি মানে মনে পড়ছে বিটা ছিল, বিটা, সো বিটা আরসি বাই আরবি, বিটা আরসি বাই আরবি। তো এই হচ্ছে গল্প। এবার দেখ, তাহলে আমি এভিটাকে চেঞ্জ করতে পারো, ভালো করে বোঝ, আরসি কে চেঞ্জ করে। তার মানে টিউনারে যদি আমি আরসি কে চেঞ্জ করে দিই, আরসি কম এভি কম, আরসি বেশি এভি বেশি, এই দুটোকে ফিক্স রেখে দিলাম, দেখ মজা হয়ে গেল, কত সুন্দর। সেই জন্য টিউনার যেটা থাকে, সেই টিউনারের মধ্যে আমাদের আরসিটাকে আমরা ভ্যারি করাতে পারবো। বুঝতে পারলাম? আরসি না ভ্যারি করে আরবিও ভ্যারি করাতে পারি। আমার এই দুটোকে ভ্যারি করবো, বিটাকে ট্রানজিস্টরে ফিক্স রেখে দেবো। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে? তাহলে এটা তো গেল ভোল্টেজ গেন। আমি ভোল্টেজ না গেন করে পাওয়ার গেনও করতে পারবো। পাওয়ার মানে কি, আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। এখন আউটপুট পাওয়ার মানে কত স্যার? ভোল্টেজ যখন পেয়ে গেছেন, আপনার কারেন্টও তো জানা, আউটপুট কারেন্ট কত স্যার? আউটপুট কারেন্ট তো আইসি। তাহলে আউটপুট ভোল্টেজ যদি ভিও হয়, কারেন্ট আইসি হয়, আউটপুট পাওয়ার কত হবে স্যার? ভিও আইসি। আর ইনপুট পাওয়ার কত হবে স্যার? ভিআই আইবি। বুঝতে পারলাম ব্যাপারটা? সো এইটাই দেখ করেছি। সেই জন্য পাওয়ারের ক্ষেত্রে গেন পিও বাই পিআই, ডেল্টা আইসি ডেল্টা আইবি ভিও ভিআই। দেখ ডেল্টা আইসি ডেল্টা আইবি মানে তো অলরেডি ছিল কি বিটা, আর ভিও ভিআই মানে কি বিটা আর সিআরবি, সেজন্য বিটা স্কোয়ার চলে এসছে, মানে পাওয়ারের ক্ষেত্রে বিটা স্কোয়ার হবে। বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? এগুলো বইয়ে পাবি না, এগুলো বইয়ে নাই। হ্যাঁ মড নিয়েছি তো, মড মড এগুলো মড বই আছে তোর, দেওয়া আছে বইয়ে? ও তাহলে তো খুব ভালো, তাহলে আপডেট করছে হয়তো, আমি পুরোনো বই দেখতে পাইনি। ও যাক, খুব ভালো খুব ভালো, তাই তো খুব ভালো, বইয়ে নাই লেখা যাবে না।
আমি খেয়াল করিনি, আপডেট করেছে। এই কি হয়েছে ভাই, তাকাও ওইদিকে। ক্লিয়ার? এটা আর বুঝতে পারছি তো? ক্লিয়ার? তো আমি বলবো ফর্মুলাটা মনে রাখো, তাহলেই হবে। ওকে, তাহলে ট্রানজিস্টর অ্যাজ এন অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে দেখো সার্কিট সেম। সার্কিট কিন্তু বারবার বলছি, সার্কিট তোতা পাখির মতো মনে রাখবা, সার্কিট যেন গন্ডগোল না হয়। খালি এখানে একটা ইনপুট আর আউটপুট ইউজ করা হয়েছে, আর কিছু নয়। এবার তাহলে একটা কারেন্ট গেইন পেলাম আইসি বাই আইবি, ভোল্টেজ গেইন পেলাম বিটা আরসি বাই আরবি, আর কি পেলাম বিটা স্কোয়ার আরসি বাই আরবি পাওয়ার গেইন। 3 রকমের গেইন পেলাম। ক্লিয়ার হচ্ছে? আই হোপ হতে পারলাম, কিন্তু মনে রাখবো আমরা। এবার লোড লাইন আঁকবো। লোড লাইন, তো দেখো লোড লাইন আঁকতে গেলে আমরা যদি দেখি, এদিকে দেখা, লোড লাইনের ক্ষেত্রে আমরা আউটপুট সার্কিটটাকে বেছে নেব। তাহলে আউটপুট সার্কিটটা আমরা কি পেয়েছিলাম? অ্যাপ্লাইং কেভিএল ইন আউটপুট সার্কিট। ওপি সার্কিট মানে হচ্ছে আউটপুট সার্কিট। হ্যাঁ, আউটপুট সার্কিট কি হবে? না আমরা মুখস্থ আছে স্যার, ভিসিসি মানে ভিসিএ প্লাস আইসিআরসি। তাহলে স্যার ভিসিসি সমান ভিসিই প্লাস আইসিআরসি। এবার আমরা আউটপুট সার্কিটটাকে যদি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ফেলতে চাই, চল ফেলি তাহলে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। এবার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার সাথে কার ছিল স্যার? আইসি ভার্সেস ছিল ভিসিই, যদি মনে থাকতে পারে। আচ্ছা, আমরা দুটো পয়েন্ট চয়েস করছি, 2 পয়েন্টস। সার্কিটটা কেমন ছিল যদি মনে থাকে, মানে যদি ছিল, তাহলে একটা এরকম ছিল, এরকম ছিল, আমি কয়েকটা আঁকলাম। এগুলোর মধ্যে প্রত্যেকটাতে কিন্তু বেস কারেন্ট ফিক্সড। এটা বলতে পারিস IB1, IB2, IB3, IB4। ক্লিয়ার? এরকম। এখন আমি ভিসিই অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট খুঁজতে চাইছি। তাহলে ভিসিই অ্যাক্সিসে যদি কোনো একটা পয়েন্ট খুঁজতে চাই, তাহলে সেখানে আইসির ভ্যালু মাস্ট বি 0। তাহলে আইসির ভ্যালু যদি 0 হয়ে যায়, সো আইসির ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে ভিসিসি মানে হচ্ছে কত? ভিসিই। তাহলে আমি যে কোনো একটা পয়েন্ট চুজ করছি, আমরা একটা পয়েন্ট এখানে নিলাম, যে কোনো একটা ভোল্টেজ, কালেক্টর টু কালেক্টর যে কোনো একটা ভোল্টেজ নিলাম, সে দিস পয়েন্ট ইজ বি পয়েন্ট। সিমিলারলি আমরা কি খুঁজতে চাইছি না, তো আইসির ওপর একটা পয়েন্ট। তাহলে আইসির ওপর যদি একটা পয়েন্ট নিতে চাই, তাহলে ভিসিই শুড বি 0। তাহলে যদি ভিসিই 0 হয়, তাহলে আইসি শুড বি ইকুয়ালস টু ভিসিসি বাই আরসি। তাহলে আমরা এইটাকে বলছি, কনসিডার করো যে সেই পয়েন্টটা এ, যেখানে কত হচ্ছে স্যার? ভিসিসি বাই কত আছে? আরসি। ক্লিয়ার? এবার আমরা যদি এই দুটো পয়েন্টকে যোগ করে দিই, তাহলে পরে যে লাইনটা পাবো এটাকে বলা হয় লোড লাইন, ভার রেখা। এই লাইনটাকে আমরা বলি লোড লাইন। ক্লিয়ার? লোড লাইনগুলো আমরা 3টা নাম দিতে পারি, কনসিডার করো 3টা নাম। কি কি নাম হতে পারে? এইটাকে বাদ দিয়ে দিচ্ছি, পি কিউ আর, 3টা নাম দিলাম, পি কিউ আর। এখন এই পি কিউ আর থেকে যদি এই লাইনের ওপর 3টে পারপেন্ডিকুলার ড্র করি, 3টে পারপেন্ডিকুলার লাইনের ওপর, তাহলে এটা একটা পারপেন্ডিকুলার, এটা একটা পারপেন্ডিকুলার, এরকম 3টে পারপেন্ডিকুলার ড্র করলাম। এটাকে বাদ দিয়ে দিই, ঠিক আছে? এই 3টে পারপেন্ডিকুলার। আর এবার পারপেন্ডিকুলার দেখে তো বোঝা যাচ্ছে না, তো আমি ড্র করে দিলাম। এই 3টে পারপেন্ডিকুলার ড্র করলাম। আর কি করলাম? এই অ্যাক্সিসের উপর এখান থেকে 3টে পারপেন্ডিকুলার ড্র করলাম। এই এবার দেখ, যদি আমি এখানে কোনো সিগন্যাল দিই, তাহলে এই সিগন্যালটা কি এই সিগন্যাল এখানে রিফ্লেক্ট করবে? তার মানে আমি এই রিজিয়নের মধ্যে এইটাকে অ্যাক্টিভ, তার মানে কি একটা রিভার্স একটা ফরওয়ার্ডে আছে। তো একটা রিভার্স একটা ফরওয়ার্ডে যখন আছে, তাহলে আমি কি করতে পারি? এই ট্রানজিস্টরটাকে অ্যাক্টিভ একটা জায়গায় মানে ফরওয়ার্ড আর একটা জায়গায় রিভার্স আছে, তার মানে আমি ইনপুট আউটপুট দুটোকে এর মধ্য দিয়ে কানেক্ট করতে পারি। তার মানে আমি যদি বলি যে এইটা হচ্ছে ইনপুট, এটা আউটপুট, এরকম ভাবে ভাব, তাহলে এই লোড লাইন যত স্ট্রেচ করবে তত কি হবে? এই জায়গাগুলো স্ট্রেচ করবে, তার মানে কি হচ্ছে? সিগন্যালটাও স্ট্রেচ করবে। তার মানে এই দুটো পয়েন্ট যদি ওয়াইজলি চয়েস করা হয়, তাহলে পরে কিন্তু এই সার্কিটগুলোর জন্য এখানকার যে সিগন্যালটা পাওয়া যাবে,
সেই সিগন্যাল এখানে কি হয়ে যাবে, অ্যাম্পলিফাই হয়ে যাবে, এখানে অ্যাম্পলিফাই হয়ে যাবে। সেই জন্য এই জায়গাটায় আমরা বলতে পারি যে লোড লাইনের রেসপেক্টে ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। তোমাদের পরীক্ষায় যদি ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহৃত হয় তার ব্যবহার এইগুলো করলে হবে না, এই যে আমি যেগুলো করাচ্ছি, সরি এগুলো করলে নয়, এগুলো নয়, তোমাকে এইটাই করতে হবে অ্যাম্পলিফায়ারের জায়গা। তোমাদের বই দেখো সুন্দর করে করা আছে, আই হোপ পেয়ে গেছো প্রত্যেকে। সো ট্রানজিস্টর অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার, এই দুটো ইকুয়েশন ধরে এই জায়গাটা তোমাকে করতে হবে, আনলেস হবে না। ক্লিয়ার? এটা হচ্ছে ট্রানজিস্টরের অ্যাম্পলিফিকেশনের। জানি টপিকটা জটিল, মাথার ওপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারবো না, স্বাভাবিক, এটা ন্যাচারাল। আমিও আমার সময় বুঝতে পারিনি সেরকম ভাবে, যদি একটু মন দিতে হয়তো বুঝতে পারতে, মন দাওনি, ঠিক আছে, অসুবিধা নাই। অনেক নাম্বার পেয়ে গেছো ফার্স্ট টার্মিনাল, সেকেন্ডে কম পেলে অসুবিধা নাই। ক্লিয়ার দু বন্ধু? এটা বলতে পেরেছি, সময় তো ক্লিয়ার হয়েছে? ওকে, একটা প্রবলেম দেখি, চলো চলো একটা প্রবলেম দেখি, করো। চলো চলো চলো, শেষ হয়নি, আরো আছে এখনো। এই শেষ হলেই ছাড়বো, টাইম বলতে পারবো না, এ শেষ হলেই ছেড়ে দেবো। আর কটা স্লাইড বেঁচে আছে, কই স্লাইড দেখ, তাহলে বুঝে যাবি। টোটাল স্লাইড কটা আছে? টোটাল 33টা আছে, 25 নম্বর স্লাইড চলছে। 8টা স্লাইড, একটা স্লাইড 2 মিনিট করে, তাহলে 16 মিনিট তো এখন লাগবে আরো। তো অ্যাপ্রক্সিমেটলি 8:40-45, 9:40-45, 9:40-45। চলো অঙ্কটা দেখো, কি বই খুলছো কেন, অঙ্ক দেখো। চলো চলো চলো, এই কথা হবে না। বলছে সার্কিট দিয়ে দিয়েছে আমাকে, দ্য ইনপুট ভোল্টেজ ভিআই এর মান 20 ভোল্ট, আর বেস টু এমিটার 0, ও গ্রাউন্ড করে দিয়েছে, হয়ে গেছে তোর, বেস টু এমিটার 0 করে দিয়েছে, অ্যান্ড ভিসিটাকেও 0 করে দিয়েছে। দেন ফাইন্ড দ্য ভ্যালুজ অফ আইবি, আইসি অ্যান্ড বিটা। $500 কিলো ওহম রোধ দিয়েছে আর ইনপুট দিয়ে দিয়েছে, তো তুই আইবি তো সোজা বার করে নিবি রে। আরে ভি ইকুয়াল টু আইআর জানিস তো, কোনটা বেরোলো সমৃদ্ধ? ডি অপশন। দেখি, দেখ সলিউশন দেখ। তাহলে প্রথম ক্ষেত্রে ভি ইকুয়াল টু আইআর বসাবো নাকি? এখানে ভি ইকুয়াল টু আইআর বসলে আইবি পেয়ে যাবো। তাহলে এখান থেকে আইবি পেতে গেলে আমরা কি করবো স্যার? ভি বাই আর কত বেরোলো? বিটা ইকুয়াল টু 40 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু আইআর করলে পরে আইবি বেরোচ্ছে 40 মাইক্রো অ্যাম্পিয়ার, আইবি বেরিয়ে গেল। আর বিটা মানে কত হয়? আইসি বাই আইবি। ও আইসি তো বলে দিয়েছে নাকি, আইসি কত? আচ্ছা সেম 20 ভোল্ট দিয়ে দিয়েছে, এখান থেকে আইসি পেয়ে গেলি তুই ইজিলি। আর বিটা মানে কত? আইসি বাই আইবি। ইজি ছিল, পড়লে একবার, টাইম ওয়েস্ট করবো না বেশি। দেখ যদি পারিস তো বাড়িতে করবি, চল পড়াবো। এই তো দেখ, এই বাকিরা যারা করছিস দেখ একবার ট্রাই কর। ইন এ কমন এমিটার ট্রানজিস্টর, একটা কমন এমিটার ট্রানজিস্টর দিয়েছে, এই আসতে। The audio signal voltage across the collector is 3 volt. তাহলে কালেক্টরের ক্ষেত্রে মনে পড়ছে সার্কিট, কালেক্টরে 3 ভোল্ট। The resistance of the collector is 3 k ohm, মানে আরসি দিয়েছে 3000 ওহম। If the current gain is 100, মানে বিটা দিয়ে দিয়েছে আইসি বাই আইবি 100, the base resistance is 2 কিলো ওহম, মানে সার্কিট দেখে দেখে করতে হবে। তাহলে পরে বলেছে the power gain, মানে কত? বিটা স্কোয়ার বাই ইন্টু আরসি বাই আরবি। চল তাহলে আরসি আরবি তো সোজা নাকি? ভোল্টেজও গেন বলেছে, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। ভোল্টেজ মানে কত? বিটা আরসি বাই আরবি। হয়ে গেল নাকি? এই তো ফর্মুলা, ক্লিয়ার?
ঠিক আছে, এটা বোঝাতে পারলাম তো, হয়ে গেল আই হোপ। চল ফিডব্যাক। ফিডব্যাক ফিডব্যাকের আগে আমরা অ্যাম্পলিফায়ারের ফ্যাক্টরটা বোঝাই, অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর। দেখ, একটা নর্মাল যদি আমি অ্যাম্পলিফায়ার দেখি, ট্রানজিস্টর, ধর এটা হচ্ছে কোনো একটা অ্যাম্পলিফায়ার, এর গেইন কত স্যার? না তো এর গেইন যাই হোক, এটা যদি ইনপুট হয়, এটা যদি আউটপুট হয়, স্যার এর গেইন কত হবে? না তো এর গেইন হবে আউটপুট বাই ইনপুট, এটা হচ্ছে তার গেইন লজিক্যালি। ফিডব্যাকটা কি? ফিডব্যাক মানে হচ্ছে, যদি নাম করো ফিডব্যাক, মানে ব্যাক মানে আউটপুটের কিছুটা অংশ ইনপুটে খাওয়াও, ব্যাক থেকে প্রথমে নিয়ে আসো, ফিড, এটাকে বলা হয় ফিডব্যাক। তার মানে এটাকে আমরা বলছি ফিডব্যাক। তাহলে এই সিম্পলটাকে আমরা দিয়ে এরকম ভাবে ভাবি যে একটা ফিডব্যাকের ক্ষেত্রে, যে না তো আমার কাছে কোনো একটা অ্যাম্পলিফায়ার তো ছিল, কিন্তু আমি কি করছি, সেই অ্যাম্পলিফায়ার আউটপুটের কিছুটা অংশ, কত অংশ ধরেলে বিটা অংশ, আমি কি করছি, এখানে এনে খাইয়ে দিচ্ছি, তারপরে এটাকে বলছি আমার ফিডব্যাক। এবার তুই দেখ, যদি এটা না থাকতো তাহলে এ তো কনস্ট্যান্ট, এর মান চেঞ্জ করলে স্যার চেঞ্জ হয়ে যেত আউটপুট। কিন্তু এখন কি হচ্ছে, দেখ কনস্ট্যান্টলি ভিওর মান বিটা রেসপেক্টে চেঞ্জ হতে যাচ্ছে, মানে ভিও বিটা এখানে কত যোগ হচ্ছে স্যার, ভিও বিটা যোগ হচ্ছে, কিন্তু আবার আউটপুট চেঞ্জ, আবার আউটপুট নতুন, আবার আউটপুট, মানে ও কি করছে, কন্টিনিউয়াসলি এটাকে চেঞ্জ করছে। মানে এখানে যদি ডিসি পেতিস আর ডিসি কন্টিনিউয়াসলি পাবি না, কারণ চেঞ্জ হতে যাচ্ছে। এইটা হচ্ছে ফিডব্যাক। এখানে যে আমরা ব্যাক বা ফিডব্যাক ইউজ করছি, এটা অনেক কিছু ইউজ করা যেতে পারে, আরসি, এলসি, এরকম বিভিন্ন কিছু ইউজ করা যেতে পারে। ক্লিয়ার হলো? বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে এইটাকে বলা হয় ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। চল এবার তাহলে ব্যাকে আসি, আমরা পড়াই। আই হোপ ফিডব্যাকটা বুঝতে পারলাম। তো বলছে ফিডব্যাক ইজ এ নেটওয়ার্ক হুইচ টেক স্যাম্পল অফ আউটপুট সিগন্যাল, যেটা আউটপুট সিগন্যালের স্যাম্পল নেয়, হুইচ মে বি ভোল্টেজ অর কারেন্ট, যেটা ভোল্টেজ বা কারেন্ট হতে পারে, অ্যান্ড ফেড ব্যাক টু দ্য ইনপুট, আবার ইনপুট এসে দিয়ে দেয়, এটাকে বলছি আমরা ফিডব্যাক। এখন ফিডব্যাকের ক্ষেত্রে আমরা যদি নর্মালি ডিসি পেতাম, যদি ফিডব্যাক দিই ডিসি থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। কারণ কি, আমার কন্টিনিউয়াসলি ফিডব্যাক চেঞ্জ হচ্ছে। এখানে সেটা দেখানো হয়েছে, ইনপুট ছিল তার জন্য আউটপুট পাচ্ছিলিস, কিন্তু ফিডব্যাক হয়ে কি করছে, ইনপুটকে চেঞ্জ করে দিচ্ছে, ও বারবার ইনপুটকে চেঞ্জ করছে, কারণ ও বিটা বা কিছু একটা অংশ এখানে খাইয়ে দিচ্ছে। এইভাবে আমরা বিটা ইনপুটটা পেয়ে যাচ্ছি। আই হোপ বুঝতে পারলাম। ক্লিয়ার হয়েছে ফিডব্যাক অ্যাম্পলিফায়ারটা? এটা কি শেষ রে তোদের? ওকে, সো এটাই শেষ। তো এক্ষেত্রে সেটাই ভাবলাম। এখন ধরো যদি এর গেইন হতো এর গেইন মানে এ পরিমাণ বাড়াতে পারে, তাহলে বেসিক্যালি আউটপুট ভোল্টেজ ভিও শুড বি ইকুয়াল টু কত, এ ইনটু ইনপুট। এখন ইনপুট কত? না তো ইনপুট তো ভিআই আগে থেকে ছিল, তার সাথে আবার বিটা ভিও অ্যাড হয়ে যাচ্ছে, তার জন্য আমরা এখানে বিটা ভিও অ্যাডও লিখে দিচ্ছি। কি চলছে? তাহলে এখান থেকে আমরা যদি দেখি ভিও সমান এ ভিআই প্লাস এ বিটা ভিও, তাহলে বেসিক্যালি ভিও ও এটা তো ফিডব্যাক হয়ে যাচ্ছে, সেই জন্য এ না লিখে এটাকে আমরা কি লিখবো, এএফ, কারণ পুরো সিস্টেমটা তো চেঞ্জ হচ্ছে, তাই না? এএফ। তাহলে ভিও মাইনাস এ বিটা ভিও সমান কত, এএফ ভিআই। তাহলে বেসিক্যালি তাহলে আমরা যদি এখানে ভিও কমন নিই, 1 মাইনাস এ বিটা, না এটা এফ হবে না, কারণ না ভুল হচ্ছে, কারণ ও তো এই অ্যাম্পলিফাই করাচ্ছে, এ হবে না। তাহলে এখান থেকে ভিও বাই ভিআই সমান কত, না তো এ বাই 1 মাইনাস এ বিটা। এই ভিও ভিআইটাই কি স্যার, আউটপুট আর ইনপুট, এর ভেতরে কি আছে আমি আর জানি না,
এইটাকে বলছি আমরা ফিডব্যাক গেইন এফ, এটা মানে হচ্ছে এ বাই 1 মাইনাস এ বিটা। ক্লিয়ার হলো? এবার এই যে ফিডব্যাক কি করছে, ও আমার এখানে গেইন বাড়াচ্ছে উইথ আ ফ্লাকচুয়েটিং আউটপুট। এখন আমরা যদি এফটাকে দেখি তাহলে এফ এর ভ্যালু বাড়বে বা কমবে, মানে একের বেশি হবে বা একের কম হবে, ডিপেন্ড করবে এ বিটার উপর। তো ভাব 1 মাইনাস এ বিটা আছে, তার মানে 1 মাইনাস এ বিটা যদি পুরোটা এক হয়ে যায়, পুরো এক হয়ে যায়, এক হয়ে গেলে এফ আর এ সমান। কিন্তু 1 মাইনাস এ বিটার মান যদি একের থেকে কম হয়, 1 মাইনাস এ বিটার মান একের থেকে কম হয়, তাহলে একের কম নিচে মানে এফ এর মান কি হবে, এ এর থেকে বেশি হয়ে যাবে। তার মানে এটাকে বলবো পজিটিভ ফিডব্যাক, মানে কি করছে, আউটপুটকে বাড়াচ্ছে। আবার 1 মাইনাস এ বিটার ভ্যালু যদি একের থেকে বেশি হয় তখন কি হবে স্যার, না তো এফ এর ভ্যালু এর থেকে কম হবে, এটাকে বলবো নেগেটিভ ফিডব্যাক। তাহলে দু রকমের ফিডব্যাক বললাম, একটা পজিটিভ ফিডব্যাক, একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাকের ভ্যালু এফ এর মান একের বেশি হবে, নেগেটিভ ফিডব্যাক এফ এর ভ্যালু একের কম হবে। এবার যদি 1 মাইনাস এ বিটা পুরোটাই যদি 0 হয়ে যায়, নেগেটিভ মানে কম হবে, 1 মাইনাস এ বিটা পুরোটা যদি 0 হয়ে যায়, তো সামথিং বাই 0 মানে তো ইনফিনিটি। তার মানে এ বিটা যদি 1 হয়, যদি, দ্যাট মিনস আমি এ আর বিটাকে এমন ভাবে চয়েস করলাম যেটা 1 হয়ে যায়, দ্যাট মিনস এফ এর ভ্যালু ইনফিনিটি। ইনফিনিটি মানে এখানে যদি মিনিমাম সাউন্ড দিই এখানে অনেক বেশি আউটপুট পাওয়া যেতে পারে। তাহলে এ বিটা ইকুয়ালস টু 1, এইটা হলে পরে আমার এই আউটপুটের ক্ষেত্রে ইনপুট যদি খুব অল্প দিই মিনিমাম, তাহলে আউটপুট অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে। এইটাকে আমরা বলি বার্কহাউজেন ক্রাইটেরিয়া। দেখ তোদের বই থাকবে কোনো না কোনো জায়গায়, একটু আন্ডারলাইন করে নিস, বার্কহাউজেন ক্রাইটেরিয়া পেয়েছিস, কোনো না কোনো জায়গায় থাকবেই, মাথায় রাখিস, পরীক্ষায় দেয় বার্কহাউজেন ক্রাইটেরিয়া। এটাকে আমরা বলি বার্কহাউজেন ক্রাইটেরিয়া। এবার এখান থেকে আমরা অসিলেটর বানাতে পারি। অসিলেটর বানানোর জন্য আমরা যে সার্কিট বানাবো সেই সার্কিটের ফেজ ডিফারেন্স যদি 360 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে অসিলেটর বানাতে পারবো, যে অসিলেটর কি করে ডিসি কে কিসে কনভার্ট করে দেয়, এসি তে। তাহলে বুঝতে পারছিস এসি কিভাবে বানানো যেতে পারে এখান থেকে। এবার এই যে ফিডব্যাকটা নিয়েছি, এই ফিডব্যাকটা এলসি হতে পারে, তাহলে এটাকে বলবো এলসি অসিলেটর। এবার এলসি অসিলেটরের ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সি থাকে, রেজোনেটিং ফ্রিকোয়েন্সি ভ্যালু তোরা জানিস কত হয়, 1/2 পাই রুট আন্ডার এলসি। তাহলে সেই ফ্রিকোয়েন্সিটা বার করতে পারবো যদি আমরা এলআরসি জানতে পারি। তাহলে আমরা মুদ্রা কথা এই ফিডব্যাক ব্যবহার করে সেক্ষেত্রে আমরা অসিলেটর বানাতে পারি। এবার অসিলেটরের টাইম পিরিয়ড যদি 2 সেকেন্ড হয়, তাকে যদি আমি ডিজিটাল সার্কিটে ফেলি, তাহলে সেখান থেকে আমরা একটা ঘড়ি বানাতে পারবো। ওই ঘড়িটা তো অ্যাকচুয়ালি অসিলেটর, যে অসিলেট করছে, মানে প্রতি 2 সেকেন্ডে একটা ঘড়ির পেন্ডুলাম যেমন দুলছে ও সেরকম ভাবে দুলছে, তার মানে আমাকে পার সেকেন্ডও দেখাচ্ছে, অর্থাৎ পুরো সার্কিট কমপ্লিট করছে। সো তার ক্ষেত্রে আমরা এটা বানাতে পারি। সো বার্কহাউজেন ক্রাইটেরিয়া কি বোঝাতে পারলাম, নেগেটিভ ফিডব্যাক পজিটিভ ফিডব্যাক কি করে বার করতে হয় বোঝাতে পারলাম। এএফ সমান এ বাই 1 মাইনাস এ বিটা, এই প্রমাণটা পরীক্ষা আছে, এখান থেকে এই পরীক্ষায় কোশ্চেনগুলো আমাদের এসেছে, আসবেও। আই হোপ এই পার্টটা বোঝাতে পারলাম। অসিলেটরের পার্টটা বোঝালাম যে আমরা কি করছি, দেখো এলসি নিচ্ছি। অসিলেটরটা বোধহয় আগেও বোঝানো হচ্ছে এসির ক্ষেত্রে কি করে তৈরি করা যায়, যে কিছু চার্জ এখানে জমা হচ্ছে, আবার কিছু চার্জ এখানে জমা হচ্ছে, যখন এখানকার চার্জ এখানে যাচ্ছে তখন এই পোলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে পোল চেঞ্জ হয়ে যাওয়ার জন্য প্লাস মাইনাস ভ্যারি করছে। সো এলসির জন্য এটা কি হয়, ভ্যারি হয়। আই হোপ এটা আগে বোঝানো হয়েছে। সো অসিলেটর সার্কিটের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম এটা। আচ্ছা, তো আমরা যেটা পাচ্ছি অসিলেটরের ক্ষেত্রে বা ফিডব্যাকের ক্ষেত্রে বা এটসেট্রা, বা আমরা যে ট্রানজিস্টর ইউজ করছি সেটা কোথায় ইউজ করছি, না তো স্যাটেলাইটের ক্ষেত্রে। স্যাটেলাইটের ক্ষেত্রে আমরা পাচ্ছি, কিন্তু যখন আমরা স্যাটেলাইট থেকে সিগন্যাল আসে, যদি সেটা ড্যাম্পড সিগন্যাল হয়, ড্যাম্পড সিগন্যাল মানে আগে বোঝানো হয়েছিল যে যদি কোনো একটা ওয়েভ আস্তে আস্তে ডিকে করে যায় তাহলে সেটাকে ড্যাম্প সিগন্যাল বলে। মানে কি হয়, সে পেনেট্রেট করছে কোনো কিছুর মধ্য দিয়ে, তখন কি হচ্ছে, আস্তে আস্তে তার এনার্জি লস হয়ে যাচ্ছে। এবার এনার্জি যদি লস হয়ে যায় তাহলে কমিউনিকেশনের ক্ষেত্রে প্রবলেম হবে, কমিউনিকেশন গ্যাপ হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তাকে অ্যাম্পলিফাই করতে পারি, অ্যাম্পলিফাই করে তার সিগন্যালকে বাড়াতে পারি, ঠিক আছে, তার সিগন্যালকে চেঞ্জ করতে যা মন যায় করতে পারি, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এখানে সেটাই লেখা আছে, দেখবি। ওকে, চল আর 2 থাকলো আছে।
এই মঙ্গলবার সম্ভবত ক্লাস নিতে পারবো না, কালকে ক্লাস পারলে আসবি। মঙ্গলবার আমি দেখছি, যদি মঙ্গলবার আমি হয় 10টা থেকে ক্লাস নিতে পারবো।